জয়েন হয়ে নিবেন যারা এখনো পারেন নাই। টোটাল ৭৩ জন জয়েন হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কমপ্লিট আমরা জয়েন হতে পারিনি। স্যার আমাদের গ্রুপে গ্রুপের নাম আপাতত দিয়ে সার্চ করে কি জয়েন হওয়া যাবে? না, 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 ওইটা প্রাইভেট গ্রুপ, তো ওইটা সার্চিং করে পাবেন না। আমি সেজন্য লিংক দিচ্ছি, জাস্ট ওয়েট এ মিনিট। আমি একটু লিংক দিয়ে দিচ্ছি, আপনারা ওইখান থেকে জয়েন হতে পারবেন। এটা হলো প্রথম কাজ। এই যে একজন জয়েন রিকোয়েস্ট পাঠিয়েছেন আছে আমার কাছে। আমি একটু ইনভাইটেশন লিংকটা চেঞ্জ করে ফেলি। হুম, ওকে। আমি একটু গ্রুপেই শেয়ার করি। এখানে প্রথমত আমি বলে দেই, নাম্বার 1, এই লিংকটা আমাদের জন্য স্পেশাল। এই লিংকে আমরা বহির্ভূত কাউকে নাম্বার 1 কি করব না, শেয়ার করব না। দ্বিতীয়ত, এই লিঙ্কটাকে ব্যবহার করে আমাদের অনেকেরই মাল্টিপল অ্যাকাউন্ট আছে, রাইট? ফেসবুকের অনেক কি থাকে, মাল্টিপল অ্যাকাউন্ট থাকে না অনেকের? শুধুমাত্র সেই অ্যাকাউন্টটাকে ব্যবহার করব যে অ্যাকাউন্টটা কি আমরা সাধারণত কি করি, দেখা যাচ্ছে যে ওই গ্রুপটাতে, মেন গ্রুপটাতে জয়েন্ট আছে, কারণ আমরা এটার সাথে ভেরিফাই করে দেন গ্রুপ অ্যাক্টিভ করি। ঠিক আছে? তো আপনারা এই যে এই লিঙ্কটাতে এখন জয়েন হন অ্যাজ সুন এজ পসিবল। আমি যে লিঙ্কটা মাত্র চ্যাট বক্সে দিয়েছি, আপনারা চ্যাট বক্সটাকে বেশি নড়াচড়া করানোর দরকার নেই আপাতত। আমি একটু চ্যাট বক্স মিউট করে দিচ্ছি সবাইকে। এখন এটা যারা করতে পারেননি তারা একটু আর্লি এজ পসিবল, হ্যাঁ, আমরা যেন ক্লাসের মেইন টপিকে থেকে ডিস্ট্রাক্ট না হই। 8টা 15 আগে কিন্তু এটা কভার করতে হবে। হ্যাঁ, যারা জয়েন হতে পারেন নাই, আমি দেখি কয়জন রিকোয়েস্ট পাঠিয়েছেন। সেগুলোকে আমি হয়তো এখন ইয়া করতে পারবো না, কারণ আমি এখন সবাইকে এই প্রবলেমটাকে সলিউশন করে দিতে হবে। ওকে, ওকে, ওকে। স্যার যারা জয়েন হয়েছে মেসেঞ্জার গ্রুপে তাদের কোনো তারা কি আবার ওটা, নতুন? না, 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 আবার কেন নতুন করে জয়েন হবে? আচ্ছা, ঠিক হয়ে আছে, গেছেন তো ধন্যবাদ। হয়ে গেছেন, শেষ। জাস্ট খালি মেসেজগুলো পাচ্ছেন কিনা এটা একবার ভেরিফাই করেন। আরেকটা বিষয় সেটা হলো, আপনারা মেসেঞ্জারের লিঙ্কগুলো অথবা জয়েন করতে ইস্যুস আরেকটা কারণ হইতে পারে আমার প্রোফাইলের সাথে অ্যাড নাই। আপনারা কাইন্ডলি এটাও চেক করেন যে আমার প্রোফাইলের সাথে আপনারা জয়েন আছেন কিনা। এটা আমাদের আজকে শুভ কর্মকার, আচ্ছা শুভ সাহেব, এটা আমাদের আজকে প্রথম ক্লাস। গত ক্লাসটা ওরিয়েন্টেশন হয়েছিল শনিবারে, হ্যাঁ। এটা আজকে আমরা এজ এ ক্লাস হিসেবে কাউন্ট করা শুরু করব। গত ক্লাসটা আমাদের নন কাউন্টেবল, মানে কাউন্ট ছিল না। স্যার মেসেঞ্জারের যে লিঙ্কটা দিয়েছেন আমি ক্লিক করতেছি বারবার, কিন্তু মানে কোনো কাজ হচ্ছে না। কোনো আপডেটই দিচ্ছে না? না স্যার, মানে আমাকে কোনো নতুন পেজেও নিয়ে যাচ্ছে না বা মেসেঞ্জারেও নিয়ে যাচ্ছে না। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার মেসেঞ্জারে গ্রুপ লিংক পিসিতে কাজ করে না, এটা মোবাইলে কাজ করে আর কি। তাই না? এই না জন্য তাহলে আমি মোবাইল দিয়ে করতেছি, হ্যাঁ আমি স্যার, মোবাইল দিয়ে না, ক্লিক মোবাইলেও করছি। কাজ করতেছে না, মোবাইলেও কাজ করতেছে না অ্যাকচুয়ালি। মোবাইল দিয়ে স্যার তো হয়। আমি আর কি দেখছিলাম স্যার, আমি এই লিঙ্কটা যদি স্যার হোয়াটসঅ্যাপে আগে নেই, হোয়াটসঅ্যাপে নিয়ে যদি আমি ক্লিক করি দেখা যায় হুম, স্যার হুম। এটাকে হয়ে যায় আর কি। ভাইয়া কাইন্ডলি একটু মোবাইলও হয় আরেকবার না। বলবেন কিভাবে করছেন? আচ্ছা, আপনি স্যার নাম্বারটাকে, মানে আপনি লিংকটাকে হোয়াটসঅ্যাপে নিয়ে হোয়াটসঅ্যাপে হ্যাঁ পেস্ট স্যার, করেন, দেন হোয়াটসঅ্যাপ থেকে ক্লিক করেন। ওরে হ্যাঁ স্যার, বাবা, হ্যাঁ স্যার। তো অনেক কাহিনী করে। তারপর আচ্ছা যদি হয় তারপরে তাহলে করেন, সমস্যা নেই। ওকে, আর দেখি আমাকে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন আমি একটু ইনস্ট্যান্ট অ্যাকসেপ্ট করে ফেলি। ঠিক আছে, 10 মিনিট 15-এর মধ্যে আমরা এই প্রবলেমগুলো সলভ করব। ওকে, হ্যাঁ, আমি অ্যাকসেপ্ট করে ফেলছি। এটা মেবি ইজি হয় যখন আমার সাথে কি সবাই কানেক্টেড থাকেন, এটা মানে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পরে মানে এটা ইজি হয়। আমাকে দেখাচ্ছে ইউ আর নো লঙ্গার টু জয়েন দিস গ্রুপ। ইউ আর নো লঙ্গার, এরকম বলতেছে? আচ্ছা, জি স্যার আমরা হচ্ছে যারা এই গ্রুপে হচ্ছে আছি, মানে হচ্ছে স্যার আমারটা তো এই সেম মিটিং এ বলছে, ইউ যারা আর আছি। নো লঙ্গার। হ্যালো স্যার। একজন একজন, হ্যাঁ। স্যার আমরা মানে হচ্ছে এখানে যারা আছি আমরা কি আবার হচ্ছে মেসেঞ্জারের ওই গ্রুপেও জয়েন হবো এরকম? হ্যাঁ, মেসেঞ্জার গ্রুপটা হলো কমিউনিকেশনের জন্য, এটা সবাইকে জয়েন হতে হবে। জয়েন হওয়াটা ম্যান্ডেটরি না, বাট আপনি প্রবলেম সলভিং, ইম্পর্টেন্ট নোটিফিকেশন গ্রুপেই যাবে, বাট আপনাদের তো ইয়াগুলো হবে, তো সেই জন্য আমার মনে হয় ওইভাবে ইয়া করা উচিত। স্যার ওই যে হোয়াটসঅ্যাপে ওইভাবে আচ্ছা নিয়েও হচ্ছে না, আমি আপনাকে মেসেজ দিয়েছিলাম আপনার মেসেঞ্জারে। আপনি যদি ভাই আমাকে মনে একটু হচ্ছে আপনার সাথে এড করে তারপরে মেসেঞ্জার গ্রুপটাতে এড করেন ভালো হতো স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার আমাদের ফেসবুকে যে গ্রুপটা আছে, ফেসবুক গ্রুপে ওইখান থেকে হচ্ছে যে মেসেঞ্জারের গ্রুপের লিংক, ওইখান থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপস থেকে ক্লিক করলে তখন হচ্ছে মেসেঞ্জার গ্রুপে জয়েন হওয়া যায়। লাইট অ্যাপস থেকে না, ফেসবুক অফিসিয়াল অ্যাপস থেকে।
অফিসিয়াল অ্যাপস থেকেই মানে চেষ্টা করছি, হয়নি। ভাই আবার পিসিতে ট্রাই হচ্ছে করেন, না, এটা হবে। এটা যদি পিসি না, হোয়াটসঅ্যাপে মোবাইল নিয়ে থেকে ট্রাই মেসেঞ্জার, করেন, হবে ভাই। মোবাইল থেকে ট্রাই করলে হবে। আমিও ট্রাই করছি, হয়েছে। আচ্ছা শুনেন, এখানে মূলত এটা কোনো মানে ইয়া না যে সবাইকে হইতে হবে। এখানে কিন্তু বিষয়টা হলো এই লিঙ্কটা 30 জন অ্যাপ্লাই করার পরে ডিসেবল হয়ে যায়। ঠিক আছে, এখন 30 জন যদি হয়ে যায় তাহলে ডিসেবল হয়ে গেছে, আমি আবার নতুন লিঙ্ক দিব। ওকে, আর যদি এরপরও যদি জয়েন না হতে পারেন, আমি একটা শিট দিচ্ছি। ওকে, আমি এই শিটটা দিয়ে দিচ্ছি, এই শিটটা সবাই ফিল আপ করে দেন। ঠিক আছে, কারো নাম কেউ মুছবেন না, শুধুমাত্র ওইখানে আপনি আপনার ইয়াটা দিবেন। আচ্ছা আমি তো ইয়াগুলো বানিয়ে দিই, এটা আরো একটু ইজি হবে। ওকে, একটু জলদি। 2407 2407 মেসেঞ্জার জয়েন। ঠিক আছে, ইওর নেম, ইমেল, ফোন নাম্বারের লাস্ট 4 ডিজিট। হ্যাঁ, পুরো ফোন নাম্বার দিবেন না, কারণ এটা কিন্তু ওপেন, সবাই দেখতে পাবে। ফোন নাম্বারের লাস্ট ডিজিট, লাস্ট 4 ডিজিট। ঠিক আছে, যদি কারো এরকম মনে হয় মাল্টিপল ফোন নাম্বার দিয়েছি, আমার তো মনে পড়ছে না কোনটা নিয়েছি, সেকেন্ডারি ফোন নাম্বারের কি লাস্ট 4 ডিজিট। ওকে, ওকে, এরপরে দিবেন হলো আপনার ফেসবুক লিংক। বিষয়টা বুঝতে পারছি, এই জিনিসগুলো একটু আমাকে একটু ইয়া করেন যান। দেন এরপরে যদি আমি প্রবলেমটা সলভ না হয়, দেন আমরা তাহলে এই ফর্ম ফিল আপ অনুসারে আমি নিজে থেকে আপনাদেরকে ইয়া করবো। হ্যাঁ, ওকে, ওয়েট। আচ্ছা, আমি আপনাদেরকে শিট না দিয়ে ফর্মই তো দিতে পারি, এত ঝামেলা কেন করতেছি? দাঁড়ান। আচ্ছা, এটা তাহলে আমি ক্লাস শেষেই, আচ্ছা এখনো 5 মিনিট আছে, তাহলে দিয়েই দিই। আচ্ছা, মেসেঞ্জার লিংকটা কি গ্রুপে দিয়ে দেওয়া যায় না, ফেসবুক গ্রুপে? তাহলে কিন্তু আমরা ইজিলি করতে পারি। হবে না, ইমেল অ্যাড্রেস মানে ওটা আপনার কাজ করবে না, প্রবলেম তো ওই জায়গাটাই। ওকে, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস। আচ্ছা, যদি সেকেন্ডারি মোবাইল, যদি আপনার কাছে আপনার সেকেন্ডারি মোবাইল থাকে, বস, আলাদা আলাদা মেলে দেওয়া যায় না? তাহলে তো সহজ হয় মনে হয়। ঠিক আছে, এটা ম্যান্ডেটরি না, যদি সেকেন্ডারি মোবাইল থাকবে তারা দিয়ে দিবে ইমেল অ্যাড্রেস, আর তো কিছু দরকার নাই। ওকে, ও ফেসবুক লিংক, ফেসবুক প্রোফাইল লিংক। হ্যাঁ, প্রোফাইল লিংকটা সুন্দর মতো আপনার প্রোফাইল যে লিংকটা আছে সেটা দিয়ে দিবেন। এটা কি লিংক করে দেওয়া যাবে? না, দেওয়ার অপশন নাই। ওকে, এই ফর্মটা ফিল আপ করে দিবেন যাদের কি রেসপন্ডেন্স অ্যানিমেটেড লিংক, রেসপন্ডার। ওকে, ওকে, আমি চ্যাট বক্সে এই যে একটা ফর্ম দিয়েছি, ঠিক আছে, ও আমি স্ক্রিন শেয়ার করে নেই না। আপনারা এই যে এখানে যাদের মেসেঞ্জার ঢুকতে ভিজিট করতে সমস্যা হচ্ছে, তারা এই ফর্মটা ফিল আপ করে দেন। আমি কি বলছি বুঝতে পারছি, আমি তারপর লিখে দিই যাদের
মেসেঞ্জারে জয়েন হতে সমস্যা, তারা ফর্মটি ফিল আপ করুন। ঠিক আছে, এই ফর্মটা এখন ফিল আপ করে দেন। যাদের সমস্যা, যারা জয়েন হয়ে গেছে, আর কোনো প্রবলেম নাই। ঠিক আছে, তো আমি সঠিক ফর্ম দিয়েছি। হ্যাঁ, এই আসসালামাইকুম। কয়েকটা, এই যে একজন দিয়েছেন, বাকিগুলো দিয়ে দেন। হ্যাঁ, এই যে রেসপন্স। ওকে, তো আপনাদের 13 বাজে মোটামুটি স্যার আপনার মেসেজটাও মেসেঞ্জারে শেয়ার করে কয়জন জয়েন্ট আছে? টোটাল 73 জন। এখনো পর্যন্ত আমরা আরো 150 জনের মতো এখনো জয়েন হতে পারিনি আমরা। স্যার মামুনুর রশিদ কি আছে একটু দেখা যাবে যে করে? আপনি মেসেজ চেক করে দেখেন আপনার মেসেঞ্জারে কি তথ্য আসতেছে কিনা, তাহলেই তো হয়ে যাবে। এখন আমি যদি ইন্ডিভিজুয়াল চেক করতে চাই তাহলে আমার জন্য ইস্যুস, কারণ আমার তো 73 জন। আপনি একটু মেসেঞ্জারে ঢুকে দেখেন এই যে এই ব্যাচ নামে কোনো মেসেজ পাচ্ছেন কিনা। এই যে আচ্ছা, আমি একটু বড় করে দেখাই। এই যে UI Lab WMZH 2407 চ্যাট, এটা কি, এটা এই ক্যাটাগরির কোনো দিয়ে আপনি পাচ্ছেন কিনা এটা একটু ভিজিট করে চেক করে আসেন, তাতেই হবে। এই যে কয়েকজনেরটা পেয়েছি, 7 জনেরটা পেয়েছি। আচ্ছা, যারা মেসেজ করেছেন আমি বাকিগুলো আমি পরে দেখে নিব। হ্যাঁ, ওকে, আমাদের 15 হয়ে গেছে, আমরা তাহলে এখন একটু করে দিই, আজকে একটু র্যাপ আপ করি। হ্যাঁ, চলে। ওকে, এবার আসেন প্রথম বিষয় আমার আমাদের। রিকোয়েস্ট পেন্ডিং হয়ে রয়েছে, একটু দেখবেন। পেন্ডিং এখন আমরা পরে ফিল আপ করবো। হ্যাঁ, এখন না, পেন্ডিং থাকুক। ওকে, এবার আসেন একটু সবাইকে মিউট করে দিই। আজকে প্রথম ক্লাস কার কার একটু দেখি তো, হ্যান্ড রেজ করেন। দাঁড়ান, হ্যাঁ, এবার একটু হ্যান্ড রেজ করেন যাদের আজকে প্রথম ক্লাস। গত একটা ক্লাস হয়েছে যেটা আমরা জয়েন হতে পারিনি। ওকে, 15 জন রয়েছি, আরো বেশি হওয়ার কথা। ওকে, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, সবাই হ্যান্ড লোয়ার করে ফেলে। ওকে, গত ক্লাস আমাদের কোর্সটা শুরু হয়েছে গত শনিবার, যেটা হলো আমাদের 7 তারিখ। তো গত ক্লাসটা ছিল ওরিয়েন্টেশন ক্লাস, যেখানে আমরা ক্লাসটা কিভাবে অর্গানাইজ হবে, ক্লাসটা আমরা কিভাবে মেনটেন করব, এই বিষয়গুলো আলোচনা করেছিলাম, নাথিং এলস। ঠিক আছে, তো সেই জন্য এখনো ভয় পাওয়ার কিছু নেই। কোর্সটা আমরা আজকে থেকেই শুরু করছি, কারিকুলাম আজকে থেকেই ধরবো, এবং কারিকুলামও কিন্তু শেয়ার করা হয়নি। ওকে, আমাকে কি সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন? একটু মাইক্রোফোন অন করে বলেন তো, সবাই কি হ্যালো। ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে, বল। জি জি হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা জি স্যার শোনা যাচ্ছে। ওকে, আচ্ছা, আমি সবাইকে হ্যালো। আবার মিউট করে দিয়েছি। হ্যাঁ, আমি আবার সবাইকে মিউট করে দিয়েছি, কারণ ওকে, আননেসেসারি অনেকে আবার একটু না জেনে আনমিউট হয়ে যাচ্ছে। ওকে, তো আজকের ক্লাস আমরা মডিউল রিভিল করব, মডিউল নিয়ে ডিসকাশন করব, আর আমাদের মডিউল অনুসারে আজকের ক্লাসটা আমরা শুরু করব। ঠিক আছে, ওকে। এখন আসেন, মডিউল শুরু করার আগে আপনাদের কাছ থেকে একটা ওপিনিয়ন নিব। সেটা হলো, আমাদের 2024 সাল কিন্তু শেষের পর্যায়ে, 2025 সাল সামনে। 2025 সাল উপলক্ষে আমাদের মডিউল প্রতি বছরই আপডেটেড হয়। আমি কি বিষয়টা ক্লিয়ার করতে পারছি? তো সেই জন্য, যেহেতু এখনো পর্যন্ত 2024 সাল, তো সেই জন্য এখন কি আমরা কি ওল্ড মডিউল দেখবো না নতুন মডিউলে যাব? দেখি আপনারা একটু করেন, চ্যাট মেসেজে একটু বলেন, ওল্ডে থাকবো নাকি না নিউ মডিউল ধরবো? নিউ 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 ওকে, তো এখন একটু প্রবলেম আছে। নিউ মডিউল, ওকে, আমরা শুরু করতে পারি, তবে নিউ মডিউলে কিছু কাজ এখনো বাকি। বাট ক্লাস হতে হতে আমাদের প্রথম 6-7টা টপিক ক্লিয়ার, বাট পরবর্তী টপিকগুলোতে একটু আছে। ঠিক আছে, কিছুটা পরিবর্তন করতে হবে, কিছুটা আপগ্রেড করতে হবে। তো সেই জন্য আমি আপনাদেরকে এই মডিউলটা দিচ্ছি, বাট যদি মডিউল আপডেটেড হয় দেন আমরা একটা ফাইনাল মডিউলটা আমরা প্রপোজ দিয়ে দিব। হ্যাঁ, আপাতত এই মডিউলটা আমি আপনাদেরকে সাবমিট করছি, আপনারা এই মডিউলটা ডাউনলোড করেন। তবে হ্যাঁ, এটাতে কিন্তু আরো কাজ বাকি আছে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, আমি একটু মেসেজটা আবার অফ করে দিলাম, কারণ আপনাদের ইস্যুস হবে। তো এবার আসেন মডিউল কিভাবে পাবেন। আমি মডিউলটা একটা ড্রাইভ ফাইলে আপলোড করে আমি আপনাদেরকে অ্যাজ সুন অ্যাজ পসিবল এখন দিয়ে দিচ্ছি, একটু ওয়েট।
ওকে, এই যে এখন আমি চ্যাট বক্সে যেটা দিচ্ছি সেটা হলো আমাদের কারিকুলাম। হ্যাঁ, এটার ভিতরে কারিকুলাম আছে, আপনারা যান গিয়ে দেখেন, ডাউনলোড করতে পারবেন। মডিউলটা ইনকমপ্লিট, আমি কিন্তু বারবার বলছি, দেখেন আমি নিজেই একটু পয়েন্ট আউট করে দিই, ঠিক আছে, যেন আপনারা পরে সমালোচনা না করবেন যে কি মডিউল দিল স্যার, এখনো পর্যন্ত কিছুই নাই। ওকে, এই যে এখানে সবগুলোর প্রথম কয়টা ক্লাস পর্যন্ত ঠিক আছে, বাট নিচের দিক দিয়ে দেখবেন যে অনেকগুলো জিনিস মিসিং আছে। যেমন এই যে এই জায়গাটায় যদি আসি, এই যে ডেমো 1 ডেমো 2 এগুলো আপডেট হয় নাই, ঠিক আছে, এই যে ডেমো 1 ডেমো 2, ঠিক আছে, এরপরে এই যে আবার ডেমো 1, এই যে এলএমএস ওয়েবসাইট ডেমো 1, তো এগুলো আমরা আপডেট করব। হ্যাঁ, তো আপাতত আমরা এই মডিউলটা নিয়ে শুরু করি, কারণ উপরের 6-8টা ক্লাস ওকে আমাদের জন্য স্টার্ট করা পসিবল। ঠিক আছে, আপনারা সবাই এই মডিউলটা ডাউনলোড করে আপনাদের কাছে রেখে দেন। আমরা ইনশাআল্লাহ আস্তে আস্তে এই মডিউলটাকে আপডেট করার পর এই মডিউলটা আপডেটেড মডিউলটা আমি আপনাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, ওকে, আপাতত এটাই নিয়ে কাজ করেন। আর যদি বলেন যে না পুরাতন মডিউল এখনই রেডি আছে, দিয়ে দিতে পারি, বাট আমার কাছে মনে হচ্ছে আপডেটেড মডিউল নিয়ে শুরু করলে দেখা যাচ্ছে যে আপনারা একটা নতুনত্ব পাবেন এবং আপনারা একটা লেটেস্ট যে একটা ইয়ে আছে, এক্সপেরিয়েন্স আছে, সেটা পাবেন। আর এই মডিউলের ভিতরে এত অ্যাক্টিভিটিস দেওয়া হয়েছে যেটা আসলে মাইন্ড ব্লোয়িং। ওকে, আসেন এবার একটু মডিউলটা নিয়ে আমরা একটু অ্যানালাইজ করি যে মডিউলে অ্যাকচুয়ালি কি কি আছে। ওকে, আমি একটু জুম করলাম। কত ক্লাস ছিল? ক্লাস 0, এটা আমরা ওরিয়েন্টেশন করেছিলাম। আজকের ক্লাস হলো আমাদের ইন্ট্রো টু দ্য ওয়েব। ঠিক আছে, প্রতিটা ক্লাসের মধ্যে আমরা যেটা করব, যেহেতু আমাদের 1.5 ঘন্টা সেশন, আমরা জানি সবাই 1.5 ঘন্টা সেশনে আসলে আমরা কতটুকুই বা আলোচনা করতে পারি। দেখেন এই যে আমরা কিন্তু শুরু করেছি 8টা 15-তে, মডিউল শুরু হয়েছে 20-এ, আপনাদের ক্লাসটা কমপক্ষে শেষ করতে হবে 9টা 15-তে, কারণ আপনাদের কিউএনএ সেশন আছে, অ্যাটেন্ডেন্স আছে। তো তার মানে আমাদেরকে সবকিছুতে র্যাপ আপ করতে হচ্ছে। তো এখন এটাও যেন আমাদের ফিল না হয় যে 1.5 ঘন্টা হওয়ার কারণে আমাদের মডিউলে কমতি আসছে। সেই জন্য আপনাদের জন্য আরেকটা অপশন থাকবে, সেটা হলো প্রি রেকর্ডেড মডিউল। মিনস ক্লাসের যে 1.5 ঘন্টা আছে, ক্লাসের 1 ঘন্টা আলোচনার পাশাপাশি কমপক্ষে আরো আধা ঘন্টা আরো প্রি রেকর্ডেড থাকবে। শুধু আধা ঘন্টা হবে তা না, আরো বাড়তেও পারে। তাহলে যেটা হবে, আমাদের শেখার যে ক্যাপাসিটি, এটার মধ্যে কোনো আমরা লিমিটেশন পাবো না। যখনই আপডেট আসবে আমরা তখন কি করতে, আপডেট করতে করতে আমরা এটাকে নিয়ে আরো কাজ করব। ঠিক আছে, আমরা ল্যাবের উপর একটা আস্থা রেখে এই কোর্সটা এনরোল করেছি, এবং আমরা সেই এনরোলমেন্টের জায়গা থেকে আমরা ফুল এফোর্ট দেব যেন আমরা কমপ্লিট করতে পারি। ঠিক আছে, তো সেই জন্য শেখার ক্ষেত্রে যতটুকু ইনিশিয়েটিভ আমাদের নেওয়া উচিত আমরা নেব। আপনাদের থেকে যেটা করতে হবে, আপনাদের এই ডেইলি অ্যাক্টিভিটিস গুলোর সাথে কানেক্টেড থাকতে হবে। ঠিক আছে, প্রতিটা অ্যাসাইনমেন্টের সাথে কিন্তু মার্কিং আছে, প্রতিটা ক্লাস শেষে কুইজ আছে। ধরেন আজকের ক্লাসটা আমি শেষ করব কোনো টপিকের উপরে, সেই টপিকের উপরও কিন্তু আপনাদের কুইজ থাকবে। ঠিক আছে, এই যে কুইজ, তার মানে আপনি আজকের টপিকটা কি শিখলেন সেটার একটা কুইজ দেওয়া হচ্ছে। তো এটার মধ্যে 10 মার্ক, তার মানে 10টা কোয়েশ্চেন, 10টা কোয়েশ্চেনের একটা ভুল এলেও সমস্যা। ঠিক আছে, তো সেই জন্য কুইজেও আপনাকে পার্টিসিপেট করতে হবে। কুইজে যদি পার্টিসিপেট না করেন তাহলে আপনি সেই 10 মার্ক থেকে বঞ্চিত হবেন, এবং এভাবে আপনাদের মধ্যে একটা স্কোর সিস্টেম চলে আসবে, যেটা আমাদের হয়তোবা 4 থেকে 5 ক্লাস পর পর আপডেটেড হতে থাকবে। হাইয়েস্ট স্কোর যারা থাকবে, টপ 10 যারা থাকবে, তাদের জন্য ইউআই ল্যাব থেকে একটা গিফটের ব্যবস্থা করা হবে। তো আমরা বুঝতে পারতেছি যে কতটা সিরিয়াসনেস এর সাথে আমরা এই কোর্সটা শুরু করতে চাচ্ছি। তো এছাড়াও এগুলো তো মার্কিং গেল, টোটাল মেবি আমরা 300 মার্ক বা আরো বেশি মার্ক নিয়ে আলোচনা করছি, বাট এখনো পর্যন্ত মার্কটা নির্ধারিত হয়নি যে কত মার্ক নিয়ে কাজ করব। তো হাইয়েস্ট মার্ক যারা পাবে তাদেরকে আমরা চেষ্টা করব যে আরো কিছু অপরচুনিটিস দেওয়া যায় কিনা। তো সেই জন্য কি করতে হবে আমাদেরকে, বলতেছি না মার্কিং এর পিছনে দৌড়ান, বাট বিষয়টা হলো এই মার্কিং গুলো আপনাকে এই কোর্সের সাথে এঙ্গেজ করে রাখবে। ওকে, তো সেই জন্য ফুল এফোর্ট দেওয়ার জন্য আমরা রেডি, বাট আপনারা রেডি কিনা আপনাদেরকে ডিসাইড করে স্টার্ট করতে হবে। আই থিঙ্ক আপনারাও রেডি। ওকে, তো এই কোর্সটাতে আমরা মোটামুটি অনেকগুলো টপিক পাবো। যদি আমরা এখান থেকে মেজরিটি দেখি, মোটামুটি 3 মাসের কোর্স, 30 ঘন্টার কোর্স। ঠিক আছে, 18টা ক্লাসের সমন্বয়ে 1.5 ঘন্টা করে প্রতিটা ক্লাস, এবং প্রজেক্ট আমরা করব 7টা। এই 7টা প্রজেক্ট কিন্তু শুধুমাত্র ক্লাসের মধ্যেই হবে। আপনারা ক্লাসের বাহিরে টোটাল 15+ প্রজেক্ট করতে হবে, তার মানে কোর্স শেষ হওয়ার আগে আমাদেরকে 20টা প্রজেক্ট দাঁড় করাইতে হবে। এটা হলো আমাদের এই কোর্সের টার্গেট। ঠিক আছে, ওকে।
তো প্রথম ক্লাসে আমাদের তেমন কোনো মেজরিটি কোনো বিষয় ছিল না, কারণ আমরা এটা ওরিয়েন্টেশন ছিল। বাট প্রথম ক্লাসের আজকে হলো ওয়েব ডিজাইন। ওয়েবের একেবারে জিরো থেকে স্টার্ট করা হবে। ওয়েব কি, কেন, কিভাবে কিভাবে ইন্ট্রোডিউস করা হইলো, ওই ওয়েবের জন্য আমরা আসলে কি কি করতে পারবো, এই জিনিসগুলো থেকে শুরু করে আমরা একটা HTML ক্যাটাগরির একটা নলেজ আমরা এই ক্লাসে নেব। ওকে, দ্বিতীয় ক্লাস আমরা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে চলে যাব। CMS কি, কেন, তার মানে আমাদের ওয়ার্ডপ্রেস, যেহেতু আমরা বলেছিলাম গত ক্লাসে যে আমাদের ফোকাসিং এরিয়াটা হলো ওয়ার্ডপ্রেস, আমাদেরকে ওয়ার্ডপ্রেস শিখতে হবে। ঠিক আছে, এই যে প্রতিটা কুইজের সাথে লিংক আসবে, এই লিঙ্কগুলো কিন্তু এখনো ইয়া হয়নি। ঠিক আছে, আপনারা এই লিঙ্কে ফর্ম ফিল আপও করতে পারবেন না। আচ্ছা, করতে পারবেন কিনা আমি আবার একটু একটু চেক করি। করতে পারলে আমি এটা আবার একটু বন্ধ করে দিই, কারণ এখন এটা করা লাগবে না আপনাদের। গুড। ওকে। এরপর আমাদের দ্বিতীয় ক্লাস চলে যাবে CMS, তার মানে আমাদের CMS-টাই ফোকাস দ্বিতীয় ক্লাস থেকে শুরু হয়ে যাবে। প্রতিটা কুইজের সাথে মার্কিং শুরু হবে। এরপরে ওয়ার্ডপ্রেস চলে যাবে। এরপরে ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা অলরেডি 3 নম্বর ক্লাসের মধ্যেই আমরা নিউজ পোর্টাল এবং নিউজ পোর্টালের পাশাপাশি ব্লগ সাইট, এই আইডিয়াটা ক্লিয়ার করে ফেলব। ঠিক আছে, তার মানে আমরা বুঝতে পারছি যে কতটা ফার্স্টলি আমরা আগাবো, মানে ফার্স্ট। ওকে, 4 নম্বরে ডোমেন হোস্টিং থাকবে, তো ডোমেন হোস্টিং এর আলোচনা থাকবে। ডোমেন হোস্টিং যদি আমরা না কিনতে পারি, আমাদের জন্য যদি এখন আপাতত ডোমেন হোস্টিং এর জন্য ইয়াটা না থাকে, ক্যাপাসিটি না থাকে, তাহলে আমরা কি করবো? আমরা প্যান্থিয়ন নিয়ে কাজ করবো। সেই প্যান্থিয়নটা এখানে আছে। অ্যাড অন কি জিনিস, কেন, কাকে বলে, পেজ বিল্ডার কাকে বলে, সেটা নিয়ে আলোচনা হবে। এবং সেখানে এলিমেন্টর নামে একটা জিনিসের সাথে, জিনিস, এটা একটা জিনিস এখন রাইট নাও, আমরা এটার সাথে আরো এক্সপ্লেনেশনে যাচ্ছি না, একটা জিনিসের সাথে ইন্ট্রোডিউস হবো। হ্যাঁ, ঠিক আছে। এরপর আসবে ফিগমা। এই ফিগমাটা কেন, কিভাবে কেন আমরা ফিগমা নিয়ে কাজ করব, এটার উপর একটা কাজ থাকবে আপনাদের। ঠিক আছে, এবং এটাকে ব্যবহার করে আমরা একটা ওয়েব এজেন্সি ওয়েবসাইট বিল্ড করার চেষ্টা করব। ঠিক আছে, এর পরবর্তীতে আমাদের এজেন্সি ওয়েবসাইটের মানে দুটো ক্লাস সমন্বয়ে আমাদের এজেন্সি ওয়েবসাইট হবে, এবং সেটাকে আমরা রেসপন্সিভও বানাবো। তার মানে টোটাল এই যে আমাদের 7টা ক্লাস যেতে যেতে অলরেডি আমরা পোর্টফোলিও সাইট বানিয়ে ফেলেছি, ডিজিটাল এজেন্সি ওয়েবসাইট তৈরি করে ফেলেছি, উপরে আমাদের ইয়াও কিন্তু হয়ে গেছে। টোটাল 3টা প্রজেক্ট কিন্তু আমাদের 6 ক্লাস 7 ক্লাসের মধ্যেই শেষ। 8 নম্বর ক্লাসে এলিমেন্টর প্রো কে ব্যবহার করে সিঙ্গেল প্রোডাক্ট ল্যান্ডিং পেজ ওয়েবসাইট কিভাবে রান হয় সেগুলো আমরা দেখব। সিঙ্গেল প্রোডাক্ট ল্যান্ডিং পেজ, এটাকে আমরা কখন আলোচনা করছি বা কেউ কখনো দেখছি কিনা? আচ্ছা, ওকে, এবার একটু দেখি তো, আপনাদের একটা ভোটিং করি। সিঙ্গেল পেজ প্রোডাক্ট, সিঙ্গেল প্রোডাক্ট ওয়েবসাইট কে কে দেখেছেন বা চিনেন? হ্যান্ড রেজ করেন। আমার কাছে আইডিয়া আছে, আমি একটা অবশ্যই আইডিয়া দিব। বাট ওকে, মোটামুটি 16 জনের মতো, 17 জন, 18, 19, 20। আচ্ছা, মোটামুটি আমরা আলহামদুলিল্লাহ অনেকেই জানি, বাট অনেকেই জানি না। ওকে, ঠিক আছে, আর হ্যান্ড রেজ করার দরকার নেই। হ্যাঁ, ওকে ওকে, আর কারো দরকার নেই, হ্যান্ড রেজ করার দরকার নেই। ওকে, আমি সবাইকে লোয়ার করে দিচ্ছি। ওকে, দেখাই দিই আমি একটু। সেটা হলো, আমার এক ক্লায়েন্ট আছে, gastroliverbd.com। ওকে, দেখেন, কিচ্ছু নাই এই ওয়েবসাইটটা, এটা হলো জাস্ট একটা সিঙ্গেল ল্যান্ডিং পেজ। কি সেটা? আমার যে ক্লায়েন্ট, সেই ক্লায়েন্টের একটা প্রোডাক্ট আছে, জাস্ট ওয়ান প্রোডাক্ট। কয়টা? একটা। সেই প্রোডাক্টটা দিয়ে সে কি করে? সে এই একটা প্রোডাক্ট সেল করার জন্য সে একটা ওয়েবসাইট তৈরি করেছে। ঠিক আছে, এই যে, তো এটা তো খুবই সিমসাম একটা প্রোডাক্ট, বাট আপনাকে এটাকে আরো ক্রিয়েটিভের সাথে কিভাবে সিস্টেমেটিকলি মেনটেন করতে হয় সেই জিনিসগুলো দেখাবো আমরা। অর্ডার করতে যদি ক্লিক করলে দেখেন, এই যে প্রোডাক্টের তথ্যগুলো আপনি এখান থেকে ফিটা দিয়ে দিবেন, সাবমিট করে দিবেন, প্রোডাক্ট অর্ডার চলে যাবে, আপনাকে ফোন কলের মাধ্যমে বাকিটা কনফার্ম করতে হবে। ঠিক আছে, কিছু নাই বলতে গেলে। বাট বাংলাদেশের লোকাল মার্কেট ধরার জন্য এই প্রোডাক্টের ভ্যালু বা এই ক্যাটাগরির কাজটা প্রচুর। ঠিক আছে, অনেকেই আসে এই সিঙ্গেল প্রোডাক্ট ওয়েবসাইট মেক করার জন্য। তো আমরা সেটাকে ফ্রিতে এলিমেন্টরের ফ্রি ভার্সন দিয়েও করতে পারবো, বাট এলিমেন্টর প্রোটাকে ব্যবহার করলে আমি আরো কি কি অ্যাট্রাকটিভ অ্যানিমেশন এর মধ্যে আনতে পারবো সেটা আমরা দেখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। 9 নাম্বার ক্লাসে আপনাদের 3 ঘন্টার একটা সেশন হবে। সাধারণত আমাদের ক্লাস কতক্ষণের? মাত্র 1.5 ঘন্টা, রাইট? কিন্তু 9 নাম্বার ক্লাসটা হবে 3 ঘন্টার। 9 নাম্বার ক্লাসে তাহলে থাকবে কি? 9 নাম্বার ক্লাস আপনারা জয়েন হবেন, আপনারা জয়েন হয়ে আপনাদেরকে একটা টাস্ক দেওয়া হবে, সেটা লাইভে বসে কমপ্লিট করতে হবে 3 ঘন্টায়।
2-2.5 ঘন্টা সময় দেওয়া হবে, 2 ঘন্টা, 2 ঘন্টা বানাবেন, আর এরপরে জমা দিবেন, সাবমিট করবেন। দেন একটা ক্লাস ইভ্যালুয়েশনের একটা পার্ট হবে, যেখানে হয়তো বা আপনাদের কোর্স কারিকুলাম কেমন ফিল হচ্ছে, কি কি ইমপ্রুভমেন্ট রাখতে পারে, কারণ আপনারা তখন একটা বিষয় আইডিয়া পেয়ে যাবেন, ওটার একটা আইডিয়াস আপনাদেরকে প্রোভাইড করা হবে, এবং আপনাদেরও একটা ওপিনিয়ন দেওয়া হবে, মানে যেটাকে বলা যায় রিভিউস, রাইট? যে কোর্স কেমন হচ্ছে, কি কি দরকার আছে, আরো কি কি ইমপ্রুভমেন্ট আনা উচিত। ওকে, কারণ আপনারা অলরেডি ইউজ করেছেন। বিষয়টা হলো না যে আমরা একটা দেখা যাচ্ছে যে আমরা রিভিউ নেই যে একটা প্রোডাক্ট কেমন, অনেকে অনেক মোবাইল প্রোডাক্টের রিভিউ নেয়, অনেকটা এরকমই। ওকে, এটা 3 ঘন্টার সেশন হবে। ওকে, ইভেন এটার পর একটা মিড টার্ম এক্সাম নেওয়া হবে এমসিকিউর উপরে, সেটা হয়তো বা আপনাদের প্রিভিয়াস ক্লাসের উপরে, টোটাল 8টা ক্লাস আপনি কি কি শিখছেন ওটার একটা মার্কিং দেওয়া হতে পারে, বাট এটা এখনো শিওর না, এটা সেজন্য এখানে কিছু দেওয়া হয়নি। 10 নম্বর ক্লাসে আমরা রিয়েল এস্টেট ওয়েবসাইট দেখবো। আপনি যে কোনো জায়গায় যান না কেন, রিয়েল এস্টেট ওয়েবসাইটের পপুলারিটি এতটাই তুঙ্গে, যেটা আসলে বলার মতো ভাষা রাখে না। কারণটা হলো, আপনি যদি fiverr.com বা অন্য কোনো মার্কেটে যান, আমি জাস্ট খালি একটু আপনাদেরকে দেখাই। ওকে, দেখি, এই যে আপনি শুধু এখানে রিয়েল এস্টেট ওয়েবসাইট লেখেন, এই যে রিয়েল এস্টেট ওয়েবসাইট দেখেন, এই সেক্টরের উপরে টোটাল 89,000 মানুষ কাজ করতেছে মেটারটা, ক্লায়েন্ট আছে কিনা এটা মেটার করে, যে আসলে এই সেক্টরে ক্লায়েন্ট আছে কিনা দেখার জন্য আমি এই যে আমার কিছু এই যে কোম্পানির পোর্টফোলিওতে ঢুকলাম। এটা কোম্পানি বলা যায় না, এটা হলো মানে আমাদের মতোই ফ্রিল্যান্সার, 2টা অর্ডার নিয়ে বসে আছে, 2টা অর্ডার মানে 2জন ক্লায়েন্ট এইটা প্রোডাক্টের উপর কাজ করতেছে, একটা অর্ডার নিয়ে বসে আছে। এরপরে এই ব্যক্তির কোনো অর্ডার আপাতত নাই, এরপর একটা অর্ডার নিয়ে বসে আছে, প্রথম 4জন। ওকে, এরপরে এই যে এই ব্যক্তিগত আবার $2,100, বাট দেখি উনি কাজ পাচ্ছে কিনা। ওকে, এই যে 3টা অর্ডার নিয়ে বসে আছে, 6টা অর্ডার নিয়ে বসে আছে, ঠিক আছে। ওকে, অনেকজনের প্রোফাইল দেখাচ্ছে না কোনো কারণবশত, বাট এই যে দেখেন একটা রেগুলার ওয়ার্ক পাওয়ার চান্সেস কিন্তু এই জায়গাটায় রয়েছে। আমি আরো কয়েকটা দেখালো, দেখতে পাবেন যে প্রচুর পরিমাণে অর্ডার কিন্তু আছে, মানে ক্লায়েন্ট আছে, অ্যাভারেজ ক্লায়েন্ট 2টা অর্ডার, ঠিক আছে, 2 অর্ডার। এরপরে আসেন 5টা অর্ডার, 2 অর্ডার, তার মানে এই সেক্টর উপর প্রচুর ক্লায়েন্ট কাজ করাচ্ছে, তার মানে ইন্টারেস্টেড ক্লায়েন্ট অন্যান্য জায়গা থেকে এই জায়গায় তুলনামূলক অনেক বেশি, সেই জন্য আমরা রিয়েল এস্টেটটা লিখেছি। এবং রিয়েল এস্টেটের মধ্যে কি কি পার্ট আমরা আলোচনা করব, কি কি কাভারেজ আমরা করব, সেই বিশাল ডিসকাশনটা আমরা ইনশাল্লাহ এই ক্লাসটাতে করব, ঠিক আছে। এরপর আসেন ওয়ার্ডপ্রেসের কিছু ইন্টারনাল বিষয়াদি নিয়ে আলোচনা করা যেতে পারে, করব আমরা, সেটা হলো সিকিউরিটি কিভাবে আমরা আরো ইনক্রিমেন্ট করতে পারি, স্পিড অপটিমাইজেশন কিভাবে করা যেতে পারে, 2টো ক্লাস থাকবে। এরপর থাকবে হলো লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েবসাইট। লার্নিং ম্যানেজমেন্ট মানে কি, একটা কোম্পানির ওয়েবসাইট থেকে আপনি কি করতে পারেন, অনেক সময় শিখতে পারেন, রাইট? আমাদের ইউআই ল্যাব ওয়েবসাইটটা একটু ভিজিট করেন, ইউআই ল্যাবে দেখবেন যে প্রচুর পরিমাণে কি আছে, কোর্সেস আছে, আপনি চাইলে সেই কোর্সগুলো এখান থেকে কিনে আপনি সেটা দেখতে পারেন, করতে পারেন। ইভেন আমার নিজেও HTML CSS এর উপর আমার নিজের একটা কোর্সেস আছে, তাই না? এই যে দেখেন প্রায় 11 ঘন্টা, 11.5 ঘন্টার কোর্স। তো সেক্ষেত্রে আপনি তখন কি করতে পারেন, আপনি এখানে এখন এনরোল নাওতে ক্লিক করলেই আপনি এখন এখান থেকে কি করতে পারবেন, আপনি এনরোল করতে পারবেন, রাইট? এরপরে আপনি এই কোর্সটা কিন্তু এখানে বসেই দেখতে পারবেন, এটার জন্য কিন্তু আপনাকে কোথাও ডিফারেন্ট জায়গায় যাওয়া লাগবে না। আমি যদি আমার প্রোফাইলটা চেক করি, দেখি, ওকে, ও আচ্ছা আচ্ছা, সরি 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 সরি, আচ্ছা আমাদের ইউআই ল্যাবের ওয়েবসাইট সার্ভার চলতেছে, কাজ চলতেছে, স্যার আমি ভুলে গেছিলাম। আচ্ছা ওকে, বাট এখান থেকে আপনি কোর্সেসে গেলে আপনি কোর্স করতে পারছেন, রাইট? জাস্ট লাইক ইউডেমির মতো আপনাদের কি আছে, অনেক লার্নিং প্ল্যাটফর্ম আছে না, ইউডেমি, আপনারা এগুলোর সাথে কানেক্টেড কিনা আমি জানি না, বাট এসব কি লার্নিং প্ল্যাটফর্ম গুলোর সাথে আমরা কি করি, দেখা যাচ্ছে কোর্স করতে পারি। এই কোর্সিং ম্যানেজমেন্ট গুলো কিভাবে হয়ে থাকে, এটার জন্য লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে, আমরা সেটা রেখেছি। এরপরে আসেন এই যে 3 ঘন্টার সেশন নিয়ে আবার মার্কেট প্লেস 1, 3 ঘন্টার সেশন নিয়ে মার্কেট প্লেস নাম্বার 2, তার মানে 1 এবং 2 তে গিয়ে মার্কেট প্লেস কেমন কিভাবে কাজ করে সেটা সম্পর্কে একটা ধারণা নিব, এবং সেটার উপর আমরা একটা মাস্টারি হওয়ার চেষ্টা করব। অনেক কিছু থাকবে এটার মধ্যে, ঠিক আছে। ওকে,
এরপর আসেন আমাদের WooCommerce প্লাগইন। WooCommerce প্লাগইন কিসের জন্য? ই কমার্স ক্যাটাগরি কাজ করার জন্য। এখন ই কমার্স কাকে বলে, কি, কেন, অনলাইনে কেনাকাটার যে প্রসেসটা, এটা আমরা ই কমার্সের মাধ্যমেই কন্টিনিউ করি। তো এই জিনিসগুলো আমরা ইনশাল্লাহ ওই সময় কাভারেজ করব। এরপরে আমাদের ফাইনাল এক্সাম এন্ড এরপর আমরা ফেয়ারওয়েল করে এই কোর্সটা কমপ্লিট করব। তার মানে আমরা বুঝতে পারতেছি যে আমরা আসলে একটা মাস্টার বলা যেতে পারে। আমি তো এই আহ, এই ইয়াটা আমিই বানাচ্ছি আর কি, আমারই হ্যান্ডেলে, আমার কন্ট্রোলে আছে এটা মডিউলটা। এই মডিউলটা আমি অন্যান্য 20 থেকে 30টা কোম্পানির মডিউলের সাথে কম্পেয়ার করে যখন দেখলাম, তখন মনে হলো যে ওয়ান অফ দ্য বেস্ট মডিউল এটা ওয়ার্ডপ্রেসের উপর হতে যাচ্ছে, কাস্টমাইজেশন পার্টের উপর জন্য। আপনারা ঘাটাঘাটি করতে পারেন। আপনাদের যদি আমি কিছু পপুলার জায়গা বলি, 10 মিনিট স্কুল ট্রাই করতে পারেন, ঠিক আছে? 10 মিনিটস স্কুলের একটা ইয়ে আছে, আপনি সেটা একবার চেক করতে পারেন। এরপরে আছে হলো ওস্তাদ। তো যারা আসলে লার্নিং ক্যাটাগরিতে বেশি অ্যাক্টিভ, যে কি কি ধরনের নতুন টেকনোলজি, নতুন কোর্সেস আসতেছে, আপনারা কিন্তু এখান থেকে সার্চ করে দেখতে পারেন যে আমরা যে ইয়াগুলো করছি সেটা আসলে কি খুবই ফাইনেস্ট একটা মডিউল। ওকে, আরো আপডেট করব এটা, কারণ এটার মধ্যে আরো অনেক কিছু ইনক্লুড করব যেটা আসলে আনইমেজিনেবল। ওকে, ওকে, এখান থেকে আপনি ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করেন। ওকে, এই যে, তো আপনারা এই জিনিসগুলো দেখে আইডিয়া করতে পারবেন যে আসলে এই কোর্স কতটা আসলে আমাদের ক্যারিয়ারের জন্য বা আমাদের জন্য ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। ওকে, তো আশা করি আমাদের মডিউল ক্লিয়ার। এবার আসেন মডিউলের ভিতরে টপিকে চলে আসি, কারণ আমাদের টপিক নিয়ে কাজ করতে হবে। ওকে, এবার আসেন আমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বা কোনো প্রবলেম আছে কিনা, কোর্স কারিকুলামের বাহিরে না, মানে ইয়ার ভিতরে। আমরা কিন্তু বহির্ভূত কোয়েশ্চেন নেব না এখন, হ্যাঁ? হ্যাঁ, আমরান হুসাইন বলেন। ও সরি, 1 মিনিট। হ্যাঁ, আমরান হুসাইন বলেন এবার। ভাইয়া আমার কোর্স কারিকুলামের ভিতরে প্লাগইন যে ক্র্যাক ভার্সন এটার জন্য কোনো কারিকুলাম ছিল না। আচ্ছা, আমরা ওই এলিমেন্টাল প্রো ভার্সনের সাথে আলোচনা করে নেব। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ, শাহরিয়ার রহমান। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। হুম, আহ, কোয়েশ্চেনটা। এছাড়া আমার একটা কোশ্চেন ছিল যে আমরা এই 18টা ক্লাসের মধ্যে কি আমরা কি সবগুলা কি মানে গ্র্যাব করতে পারবো? এখন এখানে বিষয়টা হলো মডিউল 18টা, বাট ক্লাস যে 18টা হবে এটা তো কোনো আমি বলি নাই। মডিউল আহ, 18টা, একটা মডিউল কভার করতে আমার 2 থেকে 3 ক্লাসও লাগতে পারে, হ্যাঁ, তাহলে হ্যাঁ। আমরা ক্লাস ইনক্রিমেন্ট করবো, ওটা প্রবলেম নেই। আমার আর ঠিক কি আছে, ওয়ার্ডপ্রেস নিয়ে মোটামুটি ধারণা আছে, ঠিক আছে? ওইভাবে কাজ করার এক্সপিরিয়েন্স নাই। আমি ডিজিটাল মার্কেটার, আমি হচ্ছে মূলত এই ওয়ার্ডপ্রেস এর কোর্সটাতে ভর্তি হয়েছি একটু হচ্ছে। শর্ট, হ্যাঁ, কোয়েশ্চেনটা একটু শর্ট করেন দেখেন, কারণটা হলো আমাদের সময় কম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি ক্লাস কন্টিনিউ করেন। ওকে, অন্য হাবিবুর সময়। রহমান। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা কি প্লাগইন গুলো পাবো কিনা? হ্যাঁ, আমি যতগুলো অবশ্যই। জিনিস লাগবে সেগুলো আমি প্রোভাইড করব। কারিকুলামের জি। ভিতরে থেকে কারো কোনো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে যেটা মনে হচ্ছে না বললেই না? স্যার, আমি একটা বিষয় জানতে চাচ্ছি যে আমরা কি HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এগুলো শিখবো? না, নেক্সট। আচ্ছা ভাইয়া, আমি কি একটা আচ্ছা, যেটা হচ্ছে যে মানে আমরা কি হচ্ছে ই কমার্স মানে ওয়েবসাইট বিল্ড করবো? ইয়েস। ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। আমি ভাই, তাহলে বাকি কোয়েনোটা আমরা ক্লাসের পরে করি, এটা বেস্ট হয়, হ্যাঁ, কারণ টপিকে আসতে হবে আমাদের। ওকে, ঠিক আছে। ডেভেলপমেন্ট কেমন? ওকে, তো এবার চলেন, এবার আমরা একটু মডিউলের মধ্যে সর্বপ্রথম যেটা আছে সেটাই হলো হোয়াট ইজ ওয়েব ডিজাইন। একেবারে বেসিক লেভেলের একটা কোয়েশ্চেন। এই কোর্সটা আমরা শুরুই করছি একেবারে বেসিক 0 লেভেল থেকে, সেজন্য আমাদেরকে এই কোয়েশ্চেনটা দিয়ে শুরু করতে হচ্ছে, ওয়েব ডিজাইন কাকে বলে। ঠিক আছে, ওকে। তো ওয়েব ডিজাইন কাকে বলে, এটা কিন্তু একটা ওয়ার্ড, একটা ভারী ওয়ার্ড। ওয়েব ডিজাইন, এটা দুটো ওয়ার্ডের কম্বিনেশনে একটা একটা বাক্যের মধ্যে আসতেছে। তো ওয়েব কাকে বলে, ডিজাইন কাকে বলে, এবং ওয়েবটা আসলে কি। তো ওয়েবটা বলার আগে আমি একটু আরেকটু ইয়া করি, আরেকটু অপটিমাইজ করি। সেটা কি? সেটা হলো ধরেন আমাদের হোয়াট ইজ
দেখা যাচ্ছে ইন্টারনেট। এই কোয়েশ্চেনটা আগে রাখার চেষ্টা করি। ইন্টারনেট কি জিনিস? দেখেন, বর্তমান সময়ে আমি যে আপনাদের সাথে কানেক্টেড হয়ে কথা বলতে পারতেছি, এটার কার মাধ্যমে পসিবল হয়েছে? ইন্টারনেটের মাধ্যমে, তাই না? আজকে আমি ঢাকায় বসে, ঢাকার মহাখালীতে বসে ক্লাস করে নিচ্ছি। জাওয়াদুল সাহেব, মাহবুবুল হাসান, সিফাত রহমান, শুভ কর্মকার, এরপরে ইন্তেসারুল ইসলাম মহিন, এক এক জায়গায় বসে বসে ক্লাস করতেছেন। তাহলে এটা সম্ভব কিভাবে হয়েছে? ইন্টারনেটের মাধ্যমে, রাইট? তার মানে ইন্টারনেট কি জিনিস ডেফিনিশন করতে গেলে, পুরো পৃথিবীতে যতগুলো ডিভাইসেস আছে সবগুলো ডিভাইসের ইন্টার কানেকশন, একটার সাথে আরেকটা এভাবে লাগতেছে, একটার সাথে আরেকটা কানেক্টেড হচ্ছে, ঠিক আছে? তার মানে আমি এখন ঘরে বসেই যে অস্ট্রেলিয়ার খোঁজ খবর নিয়ে নিচ্ছি, ঘরে বসে আজকে যে সিরিয়াতে কি হচ্ছে, সিরিয়া বিজয় লাভ করেছে, আহ, বাংলাদেশ আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ জিতেছে, এশিয়া কাপ জিতেছে, সরি। তো এই জিনিসগুলো যে আমরা ইনস্ট্যান্টলি পেয়ে যাচ্ছি, যেটা দুবাইতে হয়েছিল, রাইট? তো এই যে এত সহজে যে তথ্যগুলো আমরা এখানে পেয়ে যাচ্ছি, এটা কিভাবে সম্ভব হয়েছে? এটা সম্ভব হয়েছে ইন্টারনেটের কারণে। ওকে, তো তার মানে সহজ করে বলতে গেলে ইন্টারনেট হলো পুরো পৃথিবীতে যতগুলো ডিভাইসেস আছে সবগুলো ডিভাইসের একটা ইন্টার কানেকশন, ঠিক আছে? ওকে, গুড, এই কোয়েশ্চেনের আনসারটা শেষ। তাহলে ওয়েব টেকনোলজির দরকার কি? ইন্টারনেটের মাধ্যমে তো সব কাজ করা যেত। এখন কথা হলো ইন্টারনেটের কিছু লিমিটেশন আছে। ইন্টারনেট আপনাকে কানেক্ট করে দিতে পারে, বাট কমিউনিকেশন করাতে পারে না। কমিউনিকেশন মানে কি? ধরেন আজকে আমি কথা বলতেছি, আপনারা সবাই শুনতেছেন। যখন আপনারা প্রশ্ন করতেছিলেন, যেমন শাহরিয়ার রহমান সাহেব একজন মাত্র প্রশ্ন করলো যে ভাই আমার এই জিনিসটা শেখা দরকার, আসবে কিনা, থাকবে কিনা। মৌলিক তন্ময় কোয়েশ্চেন করতে গিয়েও করতে পারলো না, কারণ আমি বাধা দিলাম। তাহলে এই যে দেখেন, আপনারা যে আজকে কমিউনিকেশন করতেছি, সেটা আপনি শুনতেছেন, আমি বলতেছি, আপনি শুনতেছেন, আমি বললে আবার আপনারা বললে আমি শুনতেছি, বা আদার্স সবাই শুনতেছেন। এই যে বাক শক্তি, এই যে বাক শক্তিটা আমরা পেলাম অনলাইনের মাধ্যমে, এই যে অনলাইনে এই প্রসেসটাই আমাদের ইন্টারনেট মিসিং, মানে ইন্টারনেট এই জিনিসটা আমাদেরকে প্রোভাইড করতে পারে না। সে আমাকে কানেক্ট করে দিয়েছে, ধরেন আমি আজকে জাওয়াদ সাহেবের সাথে কানেক্ট হলাম, কিন্তু যদি আমি কমিউনিকেশনটা না করতে পারি, কথা না বলতে পারি, তাহলে কি আমি আমার জাওয়াদ সাহেবের কানেক্টিভিটির কোনো ইয়ে আছে, ভ্যালু আছে? কানেক্ট হয়েছি, ইয়েস ভাই কানেক্ট হয়েছি, বাট আমি তো আমার তথ্য, ডেটাগুলো তো ট্রান্সফার করতে হবে, তাই না? কারণ আমি যে কথা বলতেছি, আমি যে একটা হ্যান্ড রেজ করলাম, আপনারা তো স্ক্রিনে দেখলেন, এটা তো একটা তথ্য, তাই না? এটা একটা ইনফরমেশন গেল, আমাকে তো ইনফরমেশন পাস করতে হবে। এই ইনফরমেশন পাস করার জন্য আমাদের কিছু সফটওয়্যারের উপর ডিপেন্ডেন্ট হতে হচ্ছে। সফটওয়্যার, এখন সফটওয়্যার কি জিনিস? সফটওয়্যার হলো কম্পিউটারের মধ্যে চলমান কিছু ফাংশনালিটি বা ফিচার্স, যেগুলোর ব্যবহার করে আমরা কিছু নির্দিষ্ট আকারে ফিচার পেয়ে থাকি বা সার্ভিসেস পেয়ে থাকি। তো এখন যদি আমি আজকে সফটওয়্যারের মধ্যে যদি আমি একটা নাম বলি, ধরেন ফটোশপ, নাম বললাম একটা, জাস্ট খালি র্যান্ডম নাম বলি। ফটোশপ কি করে? ফটো এডিট করে, এটা একটা ফিচার না? আমাদেরকে একটা ফিচার দিচ্ছে। ওকে, মাইক্রোসফট অফিস সে কি করে? যে কোনো ধরনের আমাকে লিখা বা আমাকে কোনো ধরনের রাইটিং ক্যাটাগরি যত কাজ আছে সব কাজ সে আমাকে করতে হেল্প করে। তো ঠিক তেমনই ভাবে কমিউনিকেশনের জন্য ইন্টারনেট তো আমাদের অবশ্যই লাগবেই, কমিউনিকেশনের জন্য আমাদের এরকম একটা সফটওয়্যারের দরকার। এখন সেই সফটওয়্যার গুলা আগের কালের সময় থেকে কিন্তু বিল্ড হয়ে আসতেছে, ঠিক আছে? সেই পূর্বের সময় থেকে বিল্ড হচ্ছে, যখন থেকে কম্পিউটার রিলিজ হয়েছে তখন থেকে সফটওয়্যার চলতেছে। আমরা যে আজকে অপারেটিং সিস্টেমে যে উইন্ডোজ ব্যবহার করতেছি কম্পিউটারে, সেটাও কি সফটওয়্যার, একটা সিস্টেম, সফটওয়্যার, ঠিক আছে? তো এখন কথা হলো কমিউনিকেশনের জন্য সেই আদিকাল থেকেও কিন্তু সফটওয়্যার চলমান ছিল, কিন্তু এখন সমস্যা হলো সফটওয়্যার যদি আমরা এখন বানাই, আমাদের কিছু প্রবলেম আছে। ধরেন বর্তমান সময়ে আমি আজকে চিন্তা করলাম যে আজকে আমি এই যে ফেসবুকের মতো কমিউনিকেটিভ একটা সফটওয়্যার বানাবো, ঠিক আছে? তো আমরা এখানে সবাই সিএসসি ডিপার্টমেন্টের না, বাট ফেসবুক তৈরি করা হয়েছে পিএইচপি নামে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করে। এই পিএইচপি দিয়ে আজকে যদি একটা সোশ্যাল মিডিয়া সাইট, একটা সফটওয়্যার বানানোর, সরি, পিএইচপি তো ওয়েবসাইট তৈরি করা হয়েছে, বাট আমাদের সফটওয়্যার গুলো বানানো হয়েছে জাভা বা আদার যেসব ল্যাঙ্গুয়েজ আছে সেগুলো দিয়ে। প্রথমত আজকের সময় যদি আমি আজকে চিন্তা করি যে আমি আজকে পেজ, আমি একটা ফেসবুকের মতো প্ল্যাটফর্ম বানাবো, আমাকে আগে ডিসাইড করতে হবে যে আমি কোন অপারেটিং সিস্টেমের জন্য বানাবো। চলেন আমি একটু দেখাই। ধরেন আমি আজকে চিন্তা করলাম যে ঠিক আছে, আমি আজকে
ফেসবুকের মতো একটা সিমিলার একটা কি বানাবো, একটা কোম্পানি বানাবো। তাহলে আপনাকে আগে ডিসাইড করতে হবে সফটওয়্যারটা কিসের জন্য বানাবেন। দ্যাট মিন্স আপনি কি মোবাইলের জন্য বানাবেন, কম্পিউটারের জন্য বানাবেন, নাকি মোবাইলের জন্য বানাবেন, নাকি আপনি এই সফটওয়্যারটাকে আপনি কিসের জন্য, ওই যে ট্যাবলেট বা আদার্স কোনো যদি টেকনোলজি থাকে সেটার মাধ্যমে বানাবেন। এখন আপনি ডিসাইড করলেন যে আচ্ছা মানুষ তো মোবাইল বেশি ইউজ করে, বা ধরেন আমি সিকোয়েন্স অনুযায়ী আমি কম্পিউটারে বানাবো, ঠিক আছে। বর্তমান সময়ে কম্পিউটারের ভিতরে অপারেটিং সিস্টেম কয়েকটা। যেমন কার জন্য বানাবেন, উইন্ডোজের জন্য। উইন্ডোজের জন্য হইলে তার উইন্ডোজের সিস্টেম ডিফারেন্ট। আপনি কি আইওএস এর জন্য বানাবেন, ওই যে আইফোন অপারেটিং সিস্টেম যেটা সুইফট সিস্টেমে আইফোন অ্যাপলের সাথে চলে, ওটার জন্য বানাবেন, ওটার জন্য আলাদা। মানে ওটা কি বলে, আইওএস এর অপারেটিং সিস্টেম কি, ম্যাকের অপারেটিং সিস্টেম কি, কারণ নাম জানা আছে? মেবি আইওএস বলে না, ম্যাকের অপারেটিং সিস্টেমের নামটা কি জানি। কারো মনে থাকলে আপনি একজন কেউ চ্যাট বক্সে লিখে দিন। ওকে, লিখে দেন, চ্যাট বক্সে লিখে দেন, এখন আবার আনসার নেওয়াটাও একটু ঝামেলা। ওকে, আইওএস, আইওএসই আচ্ছা, যেটাই হোক, ওকে। এখন আবার আরেকটা টেকনোলজি আছে যেটা হলো লিনাক্স অপারেটিং সিস্টেম, এগুলা। তো এখন কথা হলো, এখন যদি আপনি উইন্ডোজের জন্য বানাইতে, উইন্ডোজের জন্য একটা সিস্টেম, একটা ক্যাটাগরিতে কাজ করতে হয়। আইওএস এর জন্য ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাটাগরিজ, লিনাক্সের জন্য আলাদা ক্যাটাগরি। তার মানে একটু ইমাজিন করেন, আজকে আমি কম্পিউটার একটা সফটওয়্যার বানাবো, আমাকে এখন কত ডিভিশন করতে হচ্ছে। আচ্ছা, বাকিগুলো তো আমি ধরলামই না, মোবাইলের জন্য তো আরো বেশি। মোবাইলে এখন অপারেটিং সিস্টেম ধরেন তো অ্যান্ড্রয়েড, তাই না? এরপরে আছে হলো আইওএস, এরপর আছে হলো উইন্ডোজ। উইন্ডোজেরও কিন্তু ইয়ে আছে, ওই যে আগের কাল বলতেছি কেন, 2015-16 যে নোকিয়া মোবাইল গুলো বের হয়েছিল, সেগুলো সবগুলো উইন্ডোজ দিয়ে বের হয়েছিল, এবং ওইটার কারণে কিন্তু তাদের মার্কেট অনেক ডাউন হয়। এরপরে কি আরো নাই? অবশ্যই আছে। হুয়াওয়ে, এইসব কোম্পানিরা কি অ্যান্ড্রয়েড ব্যবহার করে? তারা তো অ্যান্ড্রয়েড ব্যবহার করে না, তাদের নিজস্ব ইয়ে আছে, অপারেটিং সিস্টেম আছে। তো যদি আপনি এখন চিন্তা করেন আজকে একটা মোবাইল সফটওয়্যার বানাবেন, আপনাকে এখন অ্যান্ড্রয়েডের জন্য আলাদা টেকনোলজি, আইওএস এর জন্য ডিফারেন্ট টেকনোলজি, উইন্ডোজ এর জন্য ডিফারেন্ট টেকনোলজি। তার মানে এখন বুঝতেছেন যে আপনি আজকের সময় একটা সফটওয়্যার বানাইতে গেলে সেটার জন্য এখন আপনাকে কয়টা ভার্সন বানাইতে হচ্ছে। আচ্ছা, আরেকটা দিক, ঠিক আছে, এখনো পর্যন্ত শেষ হয় নাই। আপনি ধরে নিলেন যে অ্যান্ড্রয়েডে বানাবেন, চিন্তা করেন অ্যান্ড্রয়েডে এখন কয়টা ডিভাইস আছে। অ্যান্ড্রয়েড মেনটেন করে এরকম কত রকমের ডিভাইস আছে। বর্তমানে তো ডিজাইনারদের মাথায় বাড়ি মারার মতো কাজ করছে যারা, তারা হলো ফোল্ডিং ফোন। ফোল্ডিং ফোন বেচারা থাকে এমনি, খুললে এত বড় হয়ে যায়। এই যে একটা ছোট একটা ডিজাইনকে এখন এত বড় করতে গেলে মানে কি যে মাথা ব্যথা। এখন বলেন, এত কিছু যখন আপনি মাথায় নিয়ে কাজ করতে যাবেন, আসলে কি আমাদের পক্ষে কি আসলে এত জটিলতা নিয়ে কাজ করা সম্ভব? ওকে, এটা গেল ভ্যারাইটি। প্রাইসিংটা জানেন, আজকের সময় যদি আমি একটা উইন্ডোজ সোশ্যাল মিডিয়া সফটওয়্যার বানাইতে চাই, আমাকে কমপক্ষে আহ কমপক্ষে আমি কমপক্ষে বললাম 4, বলে দিলাম যে 4 লাখ, ঠিক আছে, 4 লাখ ইনভেস্ট করতে হবে বাংলা টাকা, বিলিভ ইট অর নট। ঠিক আছে, জাস্ট খালি উইন্ডোজের একটা সফটওয়্যার সে বানাই দিবে আমাকে। আইওএস হলে ডিফারেন্ট, লিনাক্স হলে ডিফারেন্ট, মোবাইলে হলেও ডিফারেন্ট। এই যে দেখেন এত টাকা, এত ইনভেস্টমেন্ট। আমি যদি আজকে চিন্তা করি যে ভাই আমি তো সরকারি চাকরি বা আমি একটা ছোটখাটো একটা চাকরি করি, আমি আজকে সোশ্যাল মিডিয়া করতে চাই, কি করতে পারি? এখন বলেন, এত কিছুর মধ্যে যদি আপনি পড়ে যান, আপনি কি আর এই যে কানেক্টিভিটির জায়গা থেকে আপনি কি আর আগানোর চেষ্টা করবেন? এই জায়গাটার জন্য 1999 সালে এই প্রবলেমটা ফেস করলেন হলো টিম বার্নার্স-লি নামে এক ব্যক্তি। কেউ চিনেন কিনা জানি না, বাট এমসিকিউতে লিখে রাখেন, টিম বার্নার্স-লি কি একজন কম্পিউটার সায়েন্টিস্ট, যার মাধ্যমে এই ওয়েবের পথ চলাটা শুরু হয়েছে। উনি এই ওয়েবটাকে ইন্ট্রোডিউস করেছেন। উম, এখন ওনার থিওরিটা কি ছিল? এই যে এতগুলা কি, এই যে আমাদের যে এতগুলা আহ মানে ডিভিশন, সে এতগুলো ডিভিশনকে চিন্তা না করে সে একটা হাইব্রিড চিন্তা করলো। হাইব্রিড কেমন? যে ভাই আমি একটা টেকনোলজি বা একটা সিস্টেম বানাবো, যেই সিস্টেমটা কম্পিউটারের এই সব ভার্সনেও চলবে, মোবাইলের সব ভার্সনেও চলবে, আইওএস এরও সব ভার্সন, সরি মানে ট্যাবলেটেরও সকল ভার্সনে চলবে। বিষয়টা কি বুঝতে পারতেছি? এবং সেই টেকনোলজিটাই হলো ওয়েব।
ঠিক আছে? তার মানে ওয়েবটা ইন্ট্রোডিউস হওয়ার রিজনটা কি? সেটা হলো এই রিজন, যেন আমাদের অনলাইনে কানেক্টিভিটি হওয়ার যাত্রাটাকে আরো সহজ করে দেওয়া হয়। ওকে, তো তাহলে আমরা একটা আইডিয়া পেলাম যে আমরা যদি এখন ওয়েবে কাজ করি, কেন করব, কি জন্য করব। এখন আসেন, ওয়েবের কাজ করতে গেলে আমাদেরকে অল জায়গায় কাজ করতে পারবো, তাই না? আমরা একটা দিলাম, পেমেন্টের বিষয়টা তো আলোচনা করলাম না। সোশ্যাল মিডিয়ার যদি একটা সাইট আমি যদি আজকে বানাই ওয়েবে, সেটা লাগবে কত? ধরেন উইন্ডোজ এর অনুসারে আমি এটাকে 2 থেকে 2.5 লাখ টাকা। এটা আমি বলতেছি না যে আজকে ফেসবুক বানাতে গেলে 2-2.5 লাখ টাকায় হয়ে যাবে, বাট আপনি 2-2.5 লাখ টাকা দিয়ে এটা যেটা বানাতে পারবেন সেগুলো সবগুলো ভার্সনের জন্য এলিজেবল। তার মানে আমাকে ডিভিশন করে বানাতে না গিয়ে আমি যদি আজকে একটা ডিভাইসের জন্য বানাই বা একটা কাজ করি, তো কতটা কনভিনিয়েন্ট হবে, তাই না? এই জন্যই ওয়েবের যাত্রা শুরু হয় 1993 সালে। 1989 সালে টিম বার্নার্স-লি এটা নিয়ে রিসার্চ শুরু করেন এবং 1993তেই উনি ওয়েবের মধ্যে ওয়েব ইন্ট্রোডিউস করেন। এখন তাহলে ওয়েব কাজ কিভাবে করে অ্যাকচুয়ালি? ওয়েব কাজ করে হলো একটা ব্রাউজারের মাধ্যমে। এখন আসেন ব্রাউজার। ব্রাউজার কি জিনিস? ব্রাউজার হলো আমাদের ওয়েব অ্যাক্সেস করার একটি সফটওয়্যার। ওকে, একটু ইজি করে দিই, হ্যাঁ? আমরা এখানে সার্চ করতে পারি হোয়াট ইজ এ ব্রাউজার। ওকে, a browser is a software that allows user to access and interact with the internet. তার মানে কি, ওই যে দেখেন ইন্টারনেটের একটা আলোচনা করলাম, তার মানে ব্রাউজার হলো ইন্টারনেটের সাথে কানেক্টিভ একটা সফটওয়্যার যার মাধ্যমে আমরা ইন্টারনেট অ্যাক্সেস করতে পারি। তার মানে উনি ইন্টারনেট ইন্ট্রোডিউস করে ইন্টারনেটকে অ্যাক্সেস করার জন্য একটা ব্রাউজার সিস্টেম বানালেন, এবং সেই ব্রাউজারের মধ্যে এখন আমার যেটা ব্রাউজ করার দরকার আমি সেটা চাইলে এখন ব্রাউজ করতে পারতেছি। ওকে, তো চলে এখন ব্রাউজারের এই জায়গাটাই আমাদের সবচেয়ে বড় খেলাটা খেলা হয়েছে। এই যে এখানে যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা যেহেতু এখন কিসের মধ্যে হচ্ছে, আমাদের প্রতিটা অপারেটিং সিস্টেম করার মধ্যে হচ্ছে, সেজন্য টিম বার্নার্স-লি যেটা করলেন, এই সবগুলো অপারেটিং সিস্টেমের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ব্রাউজার। আমি এখানে একটু আঁকাকি করি, হ্যাঁ? ধরেন এটার জন্য ব্রাউজার 1, এটার জন্য ব্রাউজার 2, এটার জন্য ব্রাউজার 3, ব্রাউজার 4, 5, 6। তার মানে উনি যেটা করলেন, ধরেন আমার এই যে 6টা ভার্সনের জন্য উনি 6টা ভার্সনের জন্য 6টা ব্রাউজার বানালেন। কিন্তু 6টা ব্রাউজার বানানোর পরে আমরা যে ওয়েবসাইটটা বানাচ্ছি সেটা কি হচ্ছে, এই যে আমি ধরেন এখানে একটা ওয়েবসাইট বানাই, হাতের লেখা খুবই বাজে, কেউ কুনজর দিয়েন না। ওকে, যখন কেউ একজন ব্রাউজার বানাচ্ছে তখন সেটা কি হচ্ছে, সে এটা ব্রাউজারটা জাস্ট খালি কনভার্টেড করে প্রতিটা ডিভাইসের সাথে দেখাচ্ছে। তার মানে আমি একবারই ওয়েবসাইট বানাচ্ছি, সেই ওয়েবসাইটটা কনভার্টের দায়িত্বটা কে নিয়ে নিয়েছে? ব্রাউজার। এই ব্রাউজার কনভার্সন করে একজন ইউজারের প্রতি যে যেমন দেখতে চায় যে আমার ওয়েবসাইটটাকে, সে সেভাবে ওয়েবসাইটটাকে দেখতে পাচ্ছে। তো আশা করি আমরা এখন বুঝতে পারছি যে আমাদের ওয়েবসাইটটা কিভাবে কাজ করতেছে এই ব্রাউজারের মাধ্যমে। এখন ধরেন ফদার কথা, আজকে যদি ক্রোম নামে কোনো ব্রাউজার না থাকতো, আপনি এই কম্পিউটারের মধ্যে কি কি কাজ করতে পারতেন? খুবই সীমিতর মধ্যে চলে আসতো না? ক্রোম ব্রাউজার কথা বাদ দেন, মানে কোনো ব্রাউজার, ধরেন মাইক্রোসফট এজ, ফায়ারফক্স, লিস্টের যত নাম আছে, যদি না থাকতো আজকের সময়ে, তাহলে কি আপনার এই কম্পিউটারের মধ্যে আপনি কি কি করতে পারেন? খুবই লিমিটেশন চলে আসতো না? যে হ্যাঁ, কিছু নির্ধারিত সফটওয়্যার, আর আমি যেসব সফটওয়্যার গুলো হয়তো ওই সিডি ডিস্কের মাধ্যমে ইনস্টল করবো সেগুলো অ্যাক্সেস করা যেত, বাট আজকের সময় সেগুলো করার বাইরেও আমরা অনেক কার্যক্রম করতে পারছি। ওকে, তো তার মানে এই ব্রাউজারটা মাধ্যমে আমরা এই সবগুলো অ্যাক্সেস করতে পারি, ঠিক আছে? ওকে, তো তার মানে আমরা ওয়েব কেন, কি, এটা আমরা বুঝতে পারলাম। এখন আসেন ওয়েবসাইট দেখতে কেমন হয়। এখন আসেন একটু বুঝে হলো সার্চ ইঞ্জিন কাকে বলে। সার্চ ইঞ্জিন কাকে বলে? ওকে, দেখেন আপনার ব্রাউজারও আছে, আপনার ইন্টারনেটও কানেক্টেড আছে, কিন্তু আপনি চাচ্ছেনটা কি সেটা আপনাকে এখন সার্চ করতে হবে না? ধরে নেন আমাদের এই লিস্টে জাওয়াদ সাহেব,
আমি জাওয়াদ সাহেবের নাম বেশি নিচ্ছি কারণ ওনার নামটা আমার এখানে সামনে বেশি আর কি। জাওয়াদ সাহেব, মাহমুদুল সাহেব, সিফাত সাহেব, ওনাদের সবাইরই একটা একটা করে কি আছে, পোর্টাল আছে বা একটা একটা করে ওয়েবসাইট আছে। ঠিক আছে? এখন আমাদের যে মল্লিক সাহেব উনি চিন্তা করলো যে আচ্ছা আমার তো একটু মাহবুবুল সাহেবের ওয়েবসাইটে যাওয়া দরকার। ওনার ওয়েবসাইটের নামটা জানে কি? উনি এখন এখানে হয়তো বা সার্চিং করবে। সার্চিং করে এখনো খুঁজে তো বের করতে হবে। কারেক্ট হইতে পারে, নাও হইতে পারে। জাওয়াদ সাহেবেরও কি ওয়েবসাইট ভিজিট করা লাগতে পারে মাহবুবুল সাহেবের, বা সিফাত সাহেবের ওয়েবসাইট ভিজিট করা লাগতে পারে জাওয়াদ সাহেবের। এখন এই যে একজনের ওয়েবসাইট আরেকজনকে যে আমাকে ভিজিট করতে হবে, এইটা এখন আমি করবোটা কিভাবে? সার্চ ইঞ্জিন তো নাই। হয়তো আমি লিখতাম যে jawadul.com, আমি লিখতাম। এখন নামটা যে সলিড এটার কি কোনো গ্যারান্টি আমি নিতে পারবো? নামটা তো ভুলও হইতে পারে। তো শুধুমাত্র এটার জন্য না, আরো যেহেতু অনলাইন, এটা একটা ইন্টারনেট, এর একটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে। আমার কোন তথ্য কোথায় আছে আমি কিভাবে সার্চ করে খুঁজে বের করব? তো এটা কি অনেক জটিল হয়ে গেল না? ফর এক্সাম্পল, একটা সহজ এক্সাম্পল দিই। আপনাদের কলেজে একটা লাইব্রেরি আছে। লাইব্রেরির মধ্যে লাখখানেক বই আছে। ঠিক আছে? আমাকে কি কম শুনতে পাচ্ছেন? আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে না? জি, শোনা যাচ্ছে স্যার। স্যার, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার। ওকে, ভাই শোনা যাচ্ছে। ঠিক আছে, আমি আবার মিউট করে দিলাম। হ্যাঁ, ওকে ওকে, আর মেসেজ দিন, আর মেসেজ দিন না। আর মেসেজ দিলে পপ আপ আসে, এটা সবার জন্যই সমস্যা। ওকে, লাইব্রেরিতে কি এক্সাম্পল দিচ্ছিলাম? লাইব্রেরিতে 1 লাখের উপর বই আছে। এখন মাহবুবুল সাহেব গেল লাইব্রেরি থেকে একটা নির্দিষ্ট বই নেওয়ার জন্য। আপনি তো অবশ্যই লাইব্রেরিতে যাবেন একটা নির্দিষ্ট ক্যাটাগরির বই নেওয়ার জন্য। এখন যদি মাহবুবুল সাহেব চায় 1 লাখ বই খুঁজে বের করতে, ওনার কতক্ষণ লাগবে? অনেকক্ষণ লাগবে, কারণ উনি তো জানে না আসলে বইটা কোথায় রাখা হয়েছে। এখন ওনাকে দেখতে হবে যে কিভাবে সাজানো রাখা হয়েছে, বা কোন জনরার বই উনি খুঁজতেছে। অনেক সময় জনরা ক্যাটাগরি বই হয় না, থ্রিলার বই, হরর বই, রোমান্টিক বই, অথবা এডুকেশনাল বই। এখন ওনাকে জনরা হিসেবে ঠিক চেক করতে হবে, আরো কত ওয়েতে রিসার্চ করতে হবে। এটা কি একটা ঝামেলা না ওনার জন্য? কিন্তু ওইখানে যদি একটা লাইব্রেরিয়ান থাকতো, যিনি আসলে লাইব্রেরি দেখাশোনা করে, কোন জায়গায় কোন বইটা দরকার, কখন দরকার, কারো কাছে যদি কি আহ এই বইটা ওনার যদি লাগে, তখন উনি গিয়ে কি লাইব্রেরিয়ানকে বললো আমার এই বইটা লাগবে, তখন লাইব্রেরিয়ান এই বইটা ওনাকে বের করে দিল। কত সহজ হয়ে গেল না বিষয়টা? এই যে লাইব্রেরিয়ান যেমন পাওয়াটা আমার জন্য সহজ, তখন 1997 সালে নয়, আরো আগেই আমাদের সার্চ ইঞ্জিন হয়েছে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা সার্চ ইঞ্জিন তৈরি করা হয়। যেমন গুগল 1997 সালে তৈরি করা হয়েছে। এর আগেও আরো অনেকগুলো সার্চ ইঞ্জিন ছিল, সেগুলোর মধ্যে গুগলটাই সবচেয়ে বেশি পপুলারিটি পেয়েছে। বিষয়টা বুঝতে পেরেছি? তো তার মানে এখন আজকের সময় আমি যদি কোনো কিছু সার্চ করতে চাই, আমি কি করি? আমি যে গুগল সার্চ করতে চাই। তো গুগল সার্চ কেন ব্যবহার করা ইম্পর্টেন্ট বা কেন ব্যবহার করতে হচ্ছে আমাদের, সেটা আশা করি আমরা একটা ধারণা পেয়ে গেছি। প্রতিটা ব্রাউজার এখনকার সময়, আজকের সময়ে প্রতিটা ব্রাউজার কোনো না কোনো সার্চ ইঞ্জিনকে ব্যবহার করে। যেমন মাইক্রোসফট এজ, তারা বিং ব্যবহার করে, তারা আমাদের এখানে গুগল ব্যবহার করছে, আবার অন্যান্য ব্রাউজার অন্যান্য ধরনের সার্চ ইঞ্জিন ব্যবহার করছে। ওকে, তো ধরেন আমি এখন সার্চ করলাম, ধরেন আহ, আজকে আমার জানতে ইচ্ছে হইলো যে আজকে আহ, ঢাকার মধ্যে আজকে কত ঠান্ডা পড়ছে, মানে টুডে ওয়েদার আপডেট, আমি এখানে লিখলাম টুডে ওয়েদার ঢাকা। যখন আমি সার্চ করলাম, এই যে দেখেন এখানে একটা তথ্য দিল, এটা গুগল দিয়েছে, এটা গুগলের এক্সট্রা অর্ডিনারি ফিচার, এটা আমরা একটু ইগনোর করি। কিন্তু যদি আমি একটু নিচে আসি, একু ওয়েদার দুইটা পাওয়া গেছে, ভেন্টসুকি একটা, একু ওয়েদার আরেকটা, বিবিসি, টাইম এন্ড ডেট, দেখেন কতগুলো পাওয়া গেল না? এরকম টোটাল কয়টা পাওয়া গেছে জানেন? এই যে টুলসে ক্লিক করেন, টোটাল 7 মিলিয়ন, 7 মিলিয়ন না, 8 মিলিয়ন রেজাল্ট এখানে চলে আসছে। এই 8 মিলিয়ন রেজাল্টটাই আমার ইন্টারনেট প্রোভাইড করছে, গুগল সেটাকে সাজিয়ে সুন্দর মতো একটা একটা করে পেজ টু পেজ আপনাকে প্রেজেন্ট করছে। ওকে, এখন আসেন এই ওয়েদারে যদি আমি একটু ওয়েবসাইটটা ভিজিট করি, এটা কিন্তু ওয়েবসাইট ইউআরএল, আমি যদি এখন ভিজিট করি, দেখেন সে আজকের ঢাকার মধ্যে ওয়েদারটা কত, সেটা আমাকে আপডেট দেখাচ্ছে। ওকে, এই যে ঢাকার মধ্যে আজকে 68, এটা কিসের 68 ডিগ্রি, এটা কিসের উপর ভিত্তি করে দিচ্ছে আমি তো জানি না, বাট
তারা একটা আনসার দিয়েছে, বাট আনসারটা মেটার না। মেটারটা হলো তারা কিন্তু ওই তথ্যটা খুব সুন্দর করে গোছালো করে এই উত্তরটা আমাদেরকে দেখাচ্ছে, তাই না? এই যে এত সুন্দর করে যে প্রেজেন্ট করতেছে, এগুলোই হলো ওয়েবসাইট। দেখেন একু ওয়েদারের পরে এই যে ভেন ভেন্ট কি না কি জানি নাম, ওকে। এরপরে বিবিসি, প্রতিটা ওয়েবসাইট আপনি যদি যান দেখেন ডিফারেন্ট ডিফারেন্ট আউটপুট আপনাকে কিন্তু তারা দেখাচ্ছে। এই যে দেখেছেন কত সুন্দর সুন্দর করে অর্গানাইজ করে ডিজাইন করা হয়েছে। এই যে এটাই হলো ওয়েবসাইট। তার মানে আমরা আজকে থেকে যেগুলো বানাবো সেগুলো এরকম করে বানাবো, ঠিক আছে? এই যে এক এক রকমের ওয়েবসাইট এখানে আমরা এক এক রকম ভাবে দেখতে পাচ্ছি। এখন আসেন এই যে ওয়েবসাইট গুলো আমরা দেখলাম, এখন এই ওয়েবসাইট গুলো বানানোর জন্য কি কি দরকার সেটা আমার এখন জানতে হবে। সাধারণত এই ওয়েবসাইট গুলো যখন 1993 এর সময় থেকে বানানো হচ্ছে, সেগুলো HTML দিয়ে বানানো হচ্ছে। এখন HTML কি? শুধু একটা দুইটা না, অনেকগুলো ল্যাঙ্গুয়েজের কম্বিনেশনে মূলত এই ওয়েবসাইট গুলো বানানো হচ্ছে, ঠিক আছে? আচ্ছা স্যার, একটু 1 মিনিট একটু হোল্ড করেন তো। আচ্ছা, তো তাহলে আমরা কি কি বুঝতে পারলাম? আমরা যে বুঝতে পারলাম আমরা একটা ওয়েবসাইটের ইন্টারফেস তৈরি করতে আমাদের কি কি জিনিসের প্রয়োজন, সেখানে কিছু জিনিসের নাম এখানে মেনশন করা হয়েছে। নাম্বার 1 HTML, নাম্বার 2 CSS। আরো জিনিসের প্রয়োজন আছে, বাট বিগিন লেভেলে এই দুটো ল্যাঙ্গুয়েজের বহুল প্রয়োজনীয়তা আমাদের রয়েছে। এখন এই ল্যাঙ্গুয়েজ গুলো কি আসলে? ওকে, তো চলেন একটু সহজ করে বলি। HTML এটা হলো একটা শর্ট ফর্ম। এটার কি? এটা হলো একটা শর্ট ফর্ম। এটার ফুল ফর্ম কি? এটার ফুল ফর্ম হলো হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ। এটা কি? এটা হলো হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ। এটা কি করে সাধারণত? এটা হলো আমাদের ওয়েবসাইটের স্ট্রাকচার মেক করে। এখন এটা আমি কিভাবে বুঝবো? চলেন আমি একটু আপনাদেরকে একটা ঝলক দেখাই। এই যে এত সুন্দর একটা ওয়েবসাইট, রাইট? কিন্তু যদি আমি এটার সিএসএসটাকে ডিসেবল করে দিই, এই যে দেখেন, এটা হলো কি আমাদের ওয়েবসাইটের স্ট্রাকচার। এখন স্ট্রাকচারে তো আমি কিছু বুঝতে পারতেছি না। ওকে, চলেন আমি এটার একটু ইয়াটাও দেখেন। ওকে, 1 মিনিট। এই যে দেখেন, একটু নিচে আসি। এগুলো সব আমাদের, এই যে দেখেন, তার মানে এই যে কোডিং গুলো হচ্ছে, আমি একটু জুম করেও দেখাতে পারি, বাট আমাদের এত ইম্পর্টেন্ট না। এই কন্টেন্ট গুলো স্ট্রাকচার হিসেবে বানাচ্ছে। সহজ করে বলি, আমাদের যখন একটা বিল্ডিং বানানোর চিন্তা করি আমরা, ধরেন আমি একটা বিল্ডিং বানাবো, ঠিক আছে? তো এখন কথা হলো, আমি যখন একটা বিল্ডিং বানাইতে চাইবো, তখন বিল্ডিংটা কি হবে? প্রথমে 8 তলা ফাউন্ডেশনের বিল্ডিং এর আমাকে আগে নিচে ইয়া দিতে হবে, স্থাপত্য দিতে হবে, রাইট? ফাউন্ডেশন দিতে হবে। দেখা যাচ্ছে আমার এই বিল্ডিংটা 8 তলার ভর নেওয়ার মতো একটা ফাউন্ডেশন দিতে হচ্ছে, পিলার দিতে হচ্ছে। এখন আপনি একটু চিন্তা করেন, আমি যদি পিলার আর ফাউন্ডেশন ছাড়া আমি 8 তলা বিল্ডিং বানানোর চিন্তা করি, এটা কি সম্ভব আদৌ? সম্ভব না, রাইট? তার মানে আমাকে আগে কি করতে হবে? 8 তলা বিল্ডিং বানানোর জন্য আমাদের আগে ফাউন্ডেশন এবং পিলার লাগবে। এটা আমাদের বেসিক নিডস, এটা আমাদের লাগবেই, মাস্ট। তো এই যে একটা বিল্ডিং যেমন পিলার ছাড়া আমরা ইমাজিন করতে পারি না, ঠিক HTML-টাই হলো আমাদের সেই স্ট্রাকচারাল বিষয়, যেটা ছাড়া আমরা ওয়েবসাইট ইমাজিন করতে পারি না। বিষয়টা বুঝতে পারছি? তো তার মানে আমরা বুঝতে পারলাম যে HTML দিয়ে আমরা একটা ওয়েবসাইটের স্ট্রাকচার, অবকাঠামো তৈরি করি। আর CSS দিয়ে কি করি তাহলে? CSS দিয়ে স্টাইল তৈরি করি। এখন আসেন আরেকটা ডিফাইন করি। আপনি পিলার ফাউন্ডেশন দিয়ে, ছাদ ঢালাই দিয়ে 8 তলা বিল্ডিং বানালেন, খুব সুন্দর, কিন্তু আপনি কি সেই বিল্ডিংটাতে ভাড়াটিয়া আনতে পারবেন? পারবেন না। কারণটা কি? সেই বিল্ডিং এখনো বসবাসের উপযুক্তই না। আপনাকে আগে বিল্ডিংটাকে বসবাসের উপযুক্ত বানাইতে হবে, দেন গিয়ে আপনি সেই বিল্ডিংটাকে মানুষ ভাড়া দিতে পারবেন। এখন বসবাসের উপযুক্ত করতে হলে কি করতে হবে? বিল্ডিং এ আগে সাইড দেয়াল দিতে হবে, দরজা জানালা ডেকোরেশন করতে হবে, তাই না? ভিতরগত আস্তর করতে হবে, জানলা মেক করতে হবে, পরবর্তীতে পাকঘর ইন্টেরিয়র ডিজাইন করতে হবে, তাই না? এই যে এতগুলো কাজ যে আপনি করতেছেন, এরপরই তো একটা বিল্ডিং থাকার উপযুক্ত হয়। ঠিক তেমনি ভাবেই
আপনি যে বিলিং এটা থাকার উপযুক্ত করার জন্য এই যে এতগুলো ইনিশিয়েটিভ নিচ্ছেন, সিএসএস যেটা করে শুধু স্ট্রাকচারাল চিন্তা করে কিন্তু এইচটিএমএল দিয়ে কিন্তু আসলে ওয়েবসাইট মেকিং হয় না, সাথে আমার সিএসএস এরও প্রয়োজন হচ্ছে। এইচটিএমএল এবং সিএসএস এর কম্বিনেশনে আমরা একটা দেখার মতো ওয়েবসাইট বা একটা সুন্দর একটা ওয়েবসাইট দেখতে পাই। ওকে, এখন আসেন এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজগুলো আমরা আসলে ব্যবহার কিভাবে করব। আমি তো আর হাওয়ার মধ্যে লিখতে পারবো না যে এই হাওয়ার মধ্যে লিখতেছি হয়ে যাও, তাই না? আমরা তো কোনো হ্যারি পটারের মুভির কোনো নায়ক নায়িকা না। তাহলে এখন আমরা এখানে কি করব? আমাদের জন্য একটা সফটওয়্যারের দরকার আছে। শুধু একটা না, অনেক ধরনের সফটওয়্যারের দরকার, কিন্তু যেহেতু আমাদের এইচটিএমএল আর সিএসএস কোনো মেজর রিকোয়ারমেন্ট বা ফোকাস এরিয়া না, সেজন্য আমরা এটার জন্য একটা খুবই ছোট আকারে একটা সফটওয়্যার ইউজ করব, যে সফটওয়্যারটার নাম হলো নোটপ্যাড প্লাস প্লাস। নাম কি সফটওয়্যারের? নোটপ্যাড প্লাস প্লাস। মাত্র 5 এমবির একটা সফটওয়্যার। তো আপনারা সকলেই নোটপ্যাড প্লাস প্লাসে ক্লিক করে এই যে ডাউনলোড নোটপ্যাড প্লাস প্লাস, এই ওয়েবসাইটে ভিজিট করে লেটেস্ট যে ভার্সনটা আছে সেই লেটেস্ট ভার্সনটাকেই আপনারা ডাউনলোড করে নেবেন। ক্লিয়ার? কিভাবে ডাউনলোড করবেন? এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে যে এখানে অনেক ধরনের অপশনস আছে, এই যে এটা একটা অপশন আছে, এখানে আরো অপশন আছে, কিচ্ছু দেখার দরকার নেই, জাস্ট খালি এই যে এখানে এই আইকনটার উপরে ক্লিক করলেই আপনার নোটপ্যাড প্লাস প্লাস এর যে ভার্সনটা আছে সেটাই যে এখানে ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, এখন ভার্সনের প্রাইস বেড়ে গেছে, আগে 5 এমবির মধ্যে ছিল, এখন 6.3 এমবি হয়ে গেছে। ওকে, এটা আমি করলাম। এখন এটার পরে কি করতে হবে? এটার পর আমি এখন যদি এখানে সিঙ্গেল ক্লিক করি, সাথে সাথে দেখবেন সে আমার এখানে একটা মেসেজ দিবে। আমার এখানে মেসেজ দিচ্ছে, আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাবেন না, যে আর ইউ শিওর যে ইউ ওয়ান্ট টু ইনস্টল দিস অ্যাপ। আমি বলবো যে হ্যাঁ, ইয়েস আই এম শিওর। জাস্ট ইউজ করার সাথে সাথে এই যে দেখেন সে এখন আমাকে নিয়ে দিয়েছে। তো এখানে কিচ্ছু চেঞ্জ করতে হবে না, জাস্ট খালি ওকে, নেক্সট, আই এগ্রি, নেক্সট, নেক্সট, ইনস্টল, শেষ, ইনস্টলেশন ডান। এই যে এখানে এখন ইনস্টলেশনটা ডান হয়ে যাবে। তো জটিল কিছুই না, খুবই ইজি পিজি টাস্ক। ফিনিশ করে দিলাম, আমার এইটা কি হয়ে গেল? ইনস্টলেশন কমপ্লিট। এখন দেখেন আমার এই যে এটা ডিরেক্টলি ওপেনও হয়ে গেছে, এই যে, ঠিক আছে। এখন ওপেন হওয়ার পরে আমাদের সাধারণত এই যে নোটপ্যাডের কোডিং গুলা অনেক ছোট ছোট, একেবারে মিনি মিনি করে লেখা থাকে, মানে দেখানো যায় আর কি, এই যে এরকম করে পড়তে অসুবিধা। এখন এটা জুম ইন জুম আউট কিভাবে করব? তো কম্পিউটারের কিবোর্ডে যে কন্ট্রোল বাটন আছে না, কন্ট্রোল বাটনটা ধরে মাউসের হুইলটা জাস্ট সামনে প্রেস করবেন, অথবা আপনার যে প্লাস বাটন আছে, প্লাস বাটনটা প্রেস করলেই আপনার কি হবে? না, প্লাস মাইনাস কাজ করে না, আপনার জাস্ট খালি এই যে ইয়াটা করলেই হবে, মাউসের হুইলটা সামনে পিছনে অগ্রসর করলেই হবে। ওকে, আমাদের এটাও দরকার নাই। আর আসলে আমাদের এই নোটপ্যাড জিনিসটা তো শেখারও তো দরকার নাই, বাট আমরা ইনস্টলেশন করতে পারলেই হলো। আমি কেটে ফেলে দিলাম, আমি আবার জয়েন যখন করবো তখন আপনারা দেখে নেবেন। এই একটা জিনিসটাই আমার লাগবে। ওকে, ওকে। তো আসেন এবার আমি একটু ভিতরগত কিছু কাজ করি, যেমন নোটপ্যাড তো আমি নিয়ে নিলাম। এখন নোটপ্যাড নেওয়ার পরে আমি এখন এটাকে কিভাবে কাজ করাবো? তো এটা পাবোটা কোথায়? এখানে কি আছে? এখানে চলে আসবে, কিন্তু আমরা এখানে পাচ্ছি না। ওকে, তাহলে আমি সার্চ বারে সার্চ করবো। এই যে আমার এখানে কি সার্চ ইঞ্জিন আছে না, এই যে এখানে সার্চ ইঞ্জিন নিয়ে গেলে কি সে আমাকে সার্চ ইঞ্জিন দিচ্ছে না? আমি এখানে ইনস্টল কমপ্লিট হলে এই যে নোটপ্যাড লিখে সার্চ করলে এই যে দেখেন সেই নোটপ্যাড প্লাস প্লাস আমাকে দেখানো হচ্ছে। আমি জাস্ট খালি এখানে ক্লিক করলাম, এই যে দেখেন সেই নোটপ্যাড ফাইলটা কি হয়ে গেছে আমার এখানে দেখানো হচ্ছে। ওকে, ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে নোটপ্যাড ফাইল আমি কিভাবে নিতে পারি। এখন আমি নিয়েছি, এখন আমি তো কাস্টমাইজ করব। কাস্টমাইজের জন্য আমি এখন এখানে যা মন চায় তা তো লিখতেই পারি। আমি একটু জুম করলাম, হ্যাঁ, যেন আপনাদের লেখাটা ক্লিয়ার করে বোঝাতে পারে। এখন আপনি HTML যে লিখবেন, HTML কি একটা ল্যাঙ্গুয়েজ না? HTML অবশ্যই এটা একটা ল্যাঙ্গুয়েজ। এখন কথা হলো আপনি HTML কে চাইলে আপনি যেভাবে ইচ্ছে সেভাবে লিখতে পারেন, কারণ ব্যাকরণগত একটা রুলস রেগুলেশন আছে, ঠিক আছে। এখন কথা হলো ব্যাকরণগত রুলস রেগুলেশন যেমন আমাদের বাংলা ভাষাতেও আছে, আরবি ভাষাতেও আছে, ইংরেজিতে আছে, তাই না? কত ব্যাকরণ, পড়তে পড়তে জীবনটা একবারে তেনা তেনা হয়ে গেছে, তাই না? তো তার মানে ঠিক এক্স্যাক্টলি সেম বিষয়টাও আপনার কম্পিউটারের ল্যাঙ্গুয়েজের সাথেও হবে। তবে কম্পিউটার ল্যাঙ্গুয়েজের ব্যাকরণগুলো একটু ডিফারেন্ট, কারণ আমরা একটা হলো মুখের ভাষা যেটা মানুষ ব্যবহার করে, আর একটা কম্পিউটারের ভাষা যেটা আপনি কম্পিউটারকে কমান্ড করতেছেন, একটু ডিফারেন্ট তো হবেই, তাই না? তো এখন এখানে যে ডিফারেন্সটা আপনি এখানে দেখাতে পারবেন সেটা হলো আপনি এখানে
যখনই কোনো HTML এর কাজ করবেন তখন এই যে এই দুইটা সিম্বল লেস দেন, গ্রেটার দেন, এই দুইটা সিম্বল ব্যবহার করবেন। আবার লেস দেন, স্ল্যাশ, গ্রেটার দেন, এই সিম্বল গুলাকে ব্যবহার করে আমরা আমাদের HTML এর কমান্ড আমরা দিতে পারবো। বিষয়টা ক্লিয়ার? কিভাবে? ধরেন আমি এখন এই জায়গাটায় এই যে এখানে লিখলাম আমি HTML, আবার এই জায়গাটায় গিয়ে আমি এখানে গিয়ে আবার লিখলাম কি আমি HTML। এখন এই যে HTML টা কেন লিখলাম আমি? মানে আমি যে HTML করতেছি এটা কি কোনো ডেফিনেশন বা এরকম টাইপের কিছু? এরকম কিছুই ডেফিনেশন বা কোনো ধরনের রিজন আসলে দেওয়া লাগে না। ওরা বলছে দিতে হবে, দিতে হবে। ঠিক আছে? ব্যাকরণে কখনো কি আমরা কোয়েশ্চেন করতে পারি, এই এটা কেন হইলো? এই রুলসটা কেন? এই রুলসটা আমার পছন্দ না। কখন আমরা এই কোয়েশ্চেন যেমন করি না, আমাদেরকে এটাও করা যাবে না যে স্যার এটা HTML টা কেন লিখলেন? না লিখলে কি কাজ করতো না? না লিখলে কাজ করবে না। এইটাই আমি আপনাকে হয়তো বলে দিতে পারি। ওকে? ওকে, দেখেন এইটুকু লেখা হয়েছে। এখন এই লেখার ভিতরে আমি বাকি কাজগুলো করব। HTML এর ভিতরে আমার এখন ইন্টার প্রেস করলে আমি কিছু জায়গা খালি করতে পারতেছি এবং এটার মধ্যে আমি আরো ডিফারেন্ট ডিফারেন্ট কিছু দেখা যাচ্ছে যে আমি কিছু সিম্বল ব্যবহার করব। ওকে, প্রথমটা হলো হেড। এখন হোয়াট ইজ দ্য মিনিং অফ হেড? আবার এখানে আরেকটা দিব, হেডের নিচেই বডি। তার মানে যখন আমি HTML বানাই বা একটা ওয়েবসাইট বানানোর জন্য আমি যখন কোনো টার্গেট নেই, ও ওকে, তখন আমাকে এইভাবে ফরম্যাটটাকে সাজাইতে হয়। এখন আমি কোডিং লিখছি না, কোনো সেভ করছি ফাইল। দেখেন এই ফাইলটাকে আমি কোথাও সেভ করছি? আমি খালি একটা পেজ পায়া খালি লেখা শুরু করতেছি। এখন আমাকে ফাইলটা সেভ করতে হবে। ফাইলটা সেভ করা না অবধি সেটা কি হবে না, আমাকে HTML এ কনভার্ট হবে না। ঠিক আছে? তাহলে আমাদেরকে এখন এটা কনভার্সন করতে হবে। এখন কোয়েশ্চেনটা হলো কনভার্টটা আমি কিভাবে করব? কনভার্ট করার জন্য আমাকে এখন যেটা করতে হবে সেটা হলো ফাইলটাকে আগে সেভ করতে হবে। কন্ট্রোল এস। আমরা ফাইল সেভ করি কিভাবে? কন্ট্রোল এবং এস বাটন প্রেস করে। এই বাটন প্রেস করে আমি কন্ট্রোল যখন এস ফাইল প্রেস করলাম, দেখেন আমার ফাইলটা কোথাও না কোথাও কানেক্টেড হচ্ছে। বাট আমি যেটা করব, আমি এমন জায়গায় ফাইলটাকে সেভ করে স্টোর করব যেখান থেকে আমি সহজে খুঁজে পেতে পারি। রুকুন স্যার, রুকুন স্যার, 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 একটু কথা ছিল আপনার সাথে। একটু কথা ছিল, ফ্রি আছেন? আচ্ছা। স্যার, আচ্ছা একটু হোল্ড করেন তো স্যার, আমি একটু স্যারের সাথে একটু কথা বলি, হ্যাঁ একটু। ওকে, তো চলেন আচ্ছা, ওকে, হুম হুম, আচ্ছা স্যার, আমরা দেখলাম অনেকে এখানে ডেভেলপার আছেন। আমরা দেখেন HTML এর কয়টা ক্লাস করব? 10টা, 15টা, 20টা? একটা ক্লাস। একটা ক্লাসের জন্য যদি এখন আমি বলি যে মশা মারতে এখন কামান দাগাই, চলেন, কেমন হয় বিষয়টা? তাই না? এটা একটা কি কেমন একটা অড লাগে না? সেজন্যই আমরা এখন নোটপ্যাড, ছোট কাজের জন্য ছোট জিনিস। ওকে, এখন এক কথা হলো এই ফাইলটাকে আমাকে সেভ করতে হবে। কোশ্চেন হলো কিভাবে? আমার কিবোর্ডের কন্ট্রোল এস বাটন যখন আমি প্রেস করব, দেখেন আমার এটা সেভ করার একটা জায়গা আসতেছে। তো এই জায়গাটা সবচেয়ে বেস্ট হয় যেটা আমি মনে রাখতে পারি, এরকম একটা জায়গা। যেমন ধরেন আমি এখানে ডেস্কটপে গিয়ে ডেস্কটপের কোনো একটা জায়গায় আমি সেভ করতে পারি। আর ডিরেক্ট সেভ করব না, ফাইলের নামটাও চেঞ্জ করতে হবে। প্রথমত আমার এখানে নাম দিতে হবে, যে কোনো নামই দিই না কেন, হ্যালো, মাই ফার্স্ট ওয়েবসাইট, যাই লেখেন ডাজেন্ট ম্যাটার, কিন্তু শেষে লিখতে হবে ডট HTML। এই যে ডট HTML যে আমি লিখলাম, HTML টা কি? এটা হলো আমাদের এক্সটেনশন। কি এটা? এক্সটেনশন। এক্সটেনশন কি জিনিস? দেখেন আমাদের কম্পিউটারের সবই ফাইল, একটা ভিডিও একটা ফাইল, ইমেজও একটা ফাইল। তাহলে এদের মধ্যে ডিফারেন্সটা আসে কোথায়? আমাদের এক্সটেনশনে। কোন এক্সটেনশন কি কাজে ব্যবহার করতে হয় সেই জিনিসটার মাধ্যমে কম্পিউটার বুঝতে পারে যে এটাকে ব্যবহার করে আমি কি করতে হবে। যখন আমি নামটা চেঞ্জ করলাম, জাস্ট আমি এখানে সেভ করি, দেখেন আমার ফাইলটা ডট HTML মানে HTML নামে সেভ হয়ে গেছে এবং এই লেখাগুলো একটু কালার কালার একটা ইয়া দিচ্ছে, ভাইব দিচ্ছে। এখন এখানে আসেন, হেড কেন ব্যবহার করা হয়, বডি কেন ব্যবহার করতে হয়, এই জিনিসগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখেন আমি একটা খালি পেজ নিই, ধরেন এই যে এটা একটা পেজ, এটাও তো একটা ওয়েবসাইট, রাইট? এই ওয়েবসাইটের এই যে সাদা অংশ যতটুকু কাজ এখানে আপনি দেখতে পাচ্ছেন সেটা বডির মধ্যে অবস্থান করছে। কিন্তু
এই যে এইটুকুর মধ্যে যে কাজটা দেখতে পাচ্ছেন, যেটা আমরা ইয়ার মধ্যে, এই যে ট্যাবের মধ্যে, এই যে এখানে একটা আইকন আছে, এখানে কিছু লেখা আছে, এইটা হলো হেডের মধ্যে কাজ করছে। তার মানে আমি যদি চাই আমার ওয়েবসাইটের হেডলাইনে আমি এই জায়গায় কিছু এডিট করব, সেটার জন্য আমাকে কোথায় কাজ করতে হবে? হেডের মধ্যে। বডি যদি হয় সাদা, এই যে যতটুকু এই সাদা ইন্টারফেস আছে ওইটার মধ্যে, তাহলে সেটা হবে বডির মধ্যে। তো চলেন আমি এখন হেডের মধ্যে কি কি দিব, আমি এখন এখানে গিয়ে হেডের মধ্যে আমি এখন ধরেন একটা টাইটেল লিখবো। টাইটেল মানে যেই লেখাটা আমার ওয়েবসাইটের এই জায়গাটায় প্রেজেন্ট করবে। তাহলে লেখার জন্য আমি কি করতে পারি? TITLE টাইটেল। ওকে, TITLE টাইটেল। দেখেন আমি কিন্তু একবার রিপিট করেছি, আমি কিন্তু রিপিট আর করতেছি না এখানে। সব জায়গাতেই দেখেন লেস দেন গ্রেটার দেন কোনো ধরনের ইয়া ছাড়াই কিন্তু লিখতে হচ্ছে, আপনাকেও লিখতে হবে। ঠিক আছে, টাইটেলের পরে এখন আমি এখানে কি করব? আমি এখানে গিয়ে এখন আমি হ্যালো বাংলাদেশ বা কিছু একটা তো দিতে হবে, লাইক দেখলাম আমি এখানে হ্যালো বাংলাদেশ, সেভ করলাম। সেভ করার পরে আমি যদি এখন আমার ফাইলের রেজাল্ট দেখতে লাগবে না? আমার ফাইলে তো রেজাল্ট দেখতে হবে, রাইট? ফাইলের রেজাল্ট আমি কই দেখবো? ফাইলের রেজাল্ট আমি যেখানে দেখবো সেটা হলো, আমরা একটু যেটা করব সেটা হলো যে আমাদের যে ফাইলটা আমরা কোথায় সেভ করছিলাম এটা মনে আছে না? ওই জায়গাটায় চলে যাব। তার মানে আমাদের এই যে এইখানেই দেখেন, এটা অলরেডি ক্রোম ব্রাউজারের সাথে কানেক্টেড হয়ে গেছে আমার। এখন যদি আমি ডাবল ক্লিক করি, দেখেন আমার এখানে হ্যালো বাংলাদেশ করে সুন্দর করে কিন্তু বলা আছে, তাই না? এক্স্যাক্টলি, শাহাদাত সাহেব সুন্দর করে বলে দিয়েছে। এটাকে আসলে আমরা ট্যাগ হিসেবে বলি। এত কিছু আমি এখনো ডিফাইন করিনি, বাট আমাদেরকে কোডিং গুলোকে এভাবে প্রেজেন্ট করতে হবে। ওকে, এখন কথা হলো হ্যালো বাংলাদেশ তো আমি লিখলাম। এখন এই হ্যালো বাংলাদেশটাকে আমি আরো কি কি ধরনের মডিফিকেশন করতে পারি? আরো অনেক কিছু, যে আমি এখানে আরো লিখতে পারি হ্যালো বাংলাদেশ মাই ফার্স্ট ওয়েবসাইট ডিজাইন। যখন লিখলাম, দেখেন এই লেখাটা আমি কি এখানে এখন দেখতে পাচ্ছি? ওকে, এখানে আমি আরেকটা বিষয়, যতবার এডিট করতেছি আমি ততবারই কিন্তু সেভ করতেছি। কি বাটন প্রেস করে? Ctrl+S। ওকে, আপনাদের যদি কনফিউশন না হয় তার জন্য আরেকটু বলি। ওকে, এই যে সেভ করার জন্য কি করতে হবে? আপনার কিবোর্ডের এই যে কন্ট্রোল বাটন আর এস বাটন প্রেস করতে হবে। ঠিক আছে, ওকে। এই জিনিসটা যখন আমরা করব, তখন যেটা হবে আমাদের ফাইলটা সেভ হবে, কিন্তু ফাইল সেভ হলো আমার এই মাই ফার্স্ট ওয়েবসাইট ডিজাইন দেখানো যাচ্ছে না। কেন? কারণ হলে সে আমার প্রিভিয়াস যে ক্যাশ ফাইলটা সেটাকে ধরে রেখেছে। এটাকে এখন রিফ্রেশ করলে ওই যে দেখেন এখন মাই ফার্স্ট ওয়েবসাইট ডিজাইন লেখাটাকে দেখানো হচ্ছে। তো তাইলে আমরা বুঝতে পারলাম যে আমি যদি চাই আমার কন্টেন্টের মধ্যে কিছু লেখার জন্য কোথায় লিখতে পারি? এই যে এই জায়গায় লিখতে পারি। ওকে, তো তার মানে আমরা একটা জিনিস ক্লিয়ার। ওকে, এটা যখন ক্লিয়ার হয়ে গেল, এখন আমি কি করব? আমার তো হেডলাইন কন্টেন্ট এখানেও লিখতে হবে। তাহলে এখানে আমি কিভাবে লিখবো? সেটা হলো বডির ভিতরে লিখবো। ঠিক আছে, তার মানে আমার এখন আগামীতে যা কাজ হবে সব বডির ভিতর হবে। ফর এক্সাম্পল, আমি যে কোনো একটা নিউজ পোর্টাল নিয়ে নিলাম, যেমন যুগান্তর। যুগান্তর কি তারা অনলাইনে আছে? ওকে, যুগান্তর। দেখেন এই যে, তাই না? এই যে কন্টেন্টটা, এটাকে আমরা এখন কি করতে হবে? এটাকে এখন আমাকে আহ যদি আমি একটু ভিতরে যাই, এই যে কত সুন্দর করে একটা হেডলাইন দিয়েছে, কত সুন্দর করে একটা ইমেজ ব্যবহার করেছে, কত সুন্দর করে একটা ডেসক্রিপশন লিখেছে, রাইট? আমি যদি চাই আমার ওয়েবসাইটেও জাস্ট এই ক্যাটাগরি কিছু কাজ আমি করতে চাই, তাহলে আমি কিভাবে করব? তাহলে আমাকে আগে যেটা করতে হবে, এই কন্টেন্টটা আমি একটু কপি করে রাখি। হ্যাঁ, কপি করলাম। কপি করে এখন এটা যে দেখেন, এটা কিন্তু একটা হেডলাইন হিসেবে কাজ করছে আমার এখানে। আমার এখানে এটা কি একটা হেডলাইন হিসেবে কাজ করছে। তাহলে আমাকে যেটা করতে হবে, বডির ভিতরে গিয়ে আমাকে লেস দেন গ্রেটার দেন লেস দেন স্ল্যাশ গ্রেটার দেন দিয়ে আমাকে হেডিং লাইন ট্যাগ ব্যবহার করতে হবে বা কোড ব্যবহার করতে হবে। এখন কখনো ট্যাগ বলতেছি, কখনো কোড বলতেছি। এই যে আমি এগুলো কমান্ড দিতেছি, এই কমান্ড গুলোকে আমরা ট্যাগ হিসেবেই বলি। এগুলোর নাম কি? ট্যাগ। কিভাবে লিখি? TAG, ট্যাগ। ওকে, আমরা এগুলোকে ট্যাগ হিসেবে ইউজ করছি। তাহলে এখন আমাকে কি ইউজ করতে হবে? হেডিং ট্যাগ। এখন হেডিং এরও কিন্তু আরো ট্যাগ আছে, তো লিখতে হবে H1। কি লিখতে হবে? H1। আমি এখানে H1 লিখলাম। এখন কথা হলো আমি এটাকে একটু কপি পেস্ট করলাম। কপি পেস্ট কিভাবে করে? Ctrl+C Ctrl+V। আর লাইন ডুপ্লিকেট মানে হলো
এক লাইনকে আমি বারবার ডুপ্লিকেট করতেছি, এই যে কন্ট্রোল ডি। আমি একটু দেখাই দিই কি করতে হবে। এই যে কন্ট্রোল ডি প্রেস করলে আপনি যেই লাইনটাকে কপি পেস্ট করতে চান সেই লাইনটা ডুপ্লিকেট হবে। এটা শুধুমাত্র নোটপ্যাডের জন্য প্রযোজ্য। ওকে, আসেন এবার একটু এখানে দেখেন H1 আমি এখানে 6 বার লিখেছি। আমি এটাকে সেভ করলাম, কন্ট্রোল এস। সেভ করার পরে যদি আমি এখন এই ফাইলটাকে একটু চেক আউট করি যে আমার এই ফাইলটা আসলে কিছু হয়েছে কিনা, কোথায় যাব, এই যে আমার যে ফাইলটা ওপেন করেছি সেখানে গিয়ে আমি জাস্ট খালি একটু রিফ্রেশ করলাম, দেখেন তো 6 বার দেখতে পাচ্ছি। তার মানে আমার হেডলাইনটা যদি আমি এখানে 100 বারও লিখি, আমার সেই হেডলাইনটা এখানে 100 বারও এখানে কি করবে, দেখাবে, স্বাভাবিক। ওকে, এখন আসলে আমি 100 বার লিখবো না, কিন্তু আমি এখানে কি করলাম, এই হেডিং এর আরো কয়েকটা ভ্যারিয়েন্ট আছে, মানে প্রকারভেদ আছে, আমি এগুলোকে একটু চেঞ্জ করি। 6 5 4 3 2, এখানেও লিখলাম 6 5 4 3 and 2। যখন আমি এটাকে সেভ করলাম, সেভ করেছি কিন্তু আমি, হ্যাঁ। এরপরে যদি আমি এখন আমার এই ডিজাইনটাকে একটু রিফ্রেশ করি, কারণ বলছি রিফ্রেশ করলাম, দেখেন আমার 6টা হেডলাইনই এসেছে, বাট 6 হেডলাইনের মধ্যে সাইজের একটা তফাৎ আছে। সাইজের তফাৎটা ইন্ডিকেট করছে যে আমাদের যতগুলো হেডলাইন হবে প্রতিটা হেডলাইনের মধ্যে আমরা একটা ডিফারেন্স পাবো। তার মানে আমার যেটা প্রায়োরিটি হেডলাইন সেটা আমার বড়, আর একটু কম প্রায়োরিটি তাহলে ছোট, তাই না? একেবারে 2 3 4 5 করে 6টা হলো সবচেয়ে লো প্রায়োরিটি যে আছে সে নির্ধারণ করে। বিষয়টাকে আমরা বুঝতে পেরেছি। তার মানে H1 থেকে H6 পর্যন্ত এইটা করার মাধ্যমে আমরা কি করতে পারলাম, হেডিং এর 6টা ভার্সন সম্পর্কে জানতে পারলাম। যে হেডিং এর 6টা ভার্সন থাকে, H1টা সবচাইতে বড়, H6টা সবচাইতে ছোট। বিষয়টা ক্লিয়ার? ওকে, এখন আসেন যখন আমার যে হেডলাইনটা যেখানে লাগবে আমি সেটাকেই ততবার ইউজ করব। ধর আমার H1 10 বার লাগবে, 10 বার ইউজ করবো, H2 10 বার লাগবে, 10 বার, H6 পর্যন্ত, এর বাইরে কিন্তু আর নাই। আবার বুঝে নিই না যে ভাই তার মানে কি 7 8ও চলতেছে না, 6 পর্যন্তই লিমিটেড। ওকে, তো আমি এখানে H1টাকে রেখে আমি এটাকে সেভ করলাম। ওকে, এবার আসেন নেক্সট। নেক্সটে কি ইউজ করতে হবে, একটা ইমেজ। ইমেজটা আমরা নেক্সট ক্লাসে ইউজ করে দেখবো না, সমস্যা নাই। বাট আমরা এখন নেক্সট ক্লাসে না, আমি এটাকে রেকর্ডেড ভিডিওর সাথে দিয়ে দিব। হ্যাঁ, আমি কিছু প্যারাগ্রাফ নিতে চাই। এই যে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ কিভাবে নেব, প্যারাগ্রাফ নেওয়ার জন্য আমার এখানে আবার সেম রুলস। প্যারাগ্রাফের জন্য একটা প্যারাগ্রাফ ট্যাগ আছে যেটার শর্ট ফর্মটা পি। এখন ধরেন আমি এই কন্টেন্টটাকে কিছু কপি করলাম, কপি করে আমি এখন প্যারাগ্রাফটাকে পেস্ট করে দিলাম। এখন দেখেন প্যারাগ্রাফটা কি সুন্দর লাইন ব্রেক হয়ে চলে আসলো, রাইট? সাধারণত এটা কিন্তু লাইন ব্রেক হয় না। এই যে অনেকটা এরকম একটা ভাইব্রেন্স দেয়। আপনারা যারা নতুন নোটপ্যাডে এই সমস্যাটা ফেস করতে পারেন, সলিউশন কি, এই যে ভিউতে যাবেন, ওয়ার্ড র্যাপিংটা অ্যাক্টিভ করে দিলেই লাইন ব্রেক করে দিবে। সেভ করলাম, আউটপুট দেখি আসছে কিনা প্যারাগ্রাফটা। দেখেন আমার প্যারাগ্রাফটা চলে আসছে, কিন্তু এখানে একটা বিষয় দেখেন, প্যারাগ্রাফ আমার এই জায়গায় কিন্তু লাইন ভেঙে গেছে, তাই না? এই যে দুই দেশের, এখন আমি এক্সপেক্ট করতেছি আচ্ছা আমার এখানে তো লাইন ভাঙছে, তাহলে এখানে ভাঙে নাই কেন? তার মানে এখানে একটা মেসেজ পাবেন, এখানে শুধু লাইন ভাঙা না, আপনি যদি এখানে ইন্টার প্রেস করতে করতেও মরে যান, আপনি স্পেস দিয়েও ভরিয়ে ফেলেন, কোনোটাই কাজ করবে না। দেখেন আমি যে সেভ করলাম, আউটপুট যদি আমি একটু চেক আউট করি, দেখেন কোনো পরিবর্তন কি আমরা এটার মধ্যে দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি না। কেন? কারণটা হলো, পরিবর্তন না দেখতে পাওয়ার এই রিজনটা হলো, আমি এখানে যাই করি না কেন এটা একটা এডিটর। এইখানে আমার HTML এ কি হবে এটা আমি শুধু, আমি তাকে ইশারা ইঙ্গিতে বললেও কিন্তু কাজ হবে না। আমি এতগুলো স্পেস দিলাম, এই যে স্পেসিং গুলো এতগুলো আমি দিলাম, এই দেওয়ার ফলে আমার এটা যে কোনো পরিবর্তন কি এসেছে? না। তার মানে এটা বোঝানো হচ্ছে যে আমার এই জায়গায় এগুলো কাজ করবে না। যদি আমার অতিরিক্ত স্পেস লাগে, অতিরিক্ত ইন্টার লাগে, অতিরিক্ত জায়গার প্রয়োজন পড়ে, সেটার জন্য কোড আছে, আমাকে সেই কোড ইউজ করতে হবে। ঠিক আছে, তো আমি যদি এখানে এখন সেভ করি, চেক করি, আমার এখানে কোনো পরিবর্তন নেই, যে লাও সেই কদু। এখন আসেন তারপর এখানে এখন দেখানো হচ্ছে, দেখেন বলা হয়েছে পরে লেখাটা নিচে, দূর করতে হবে পরে লেখাটা নিচে, লাইন ব্রেক হচ্ছে। লাইন ব্রেক কিভাবে করব, সেটার জন্য এই যে আপনি যদি ধরেন বাংলাদেশকে বলা হয়েছে, এইটার পরে আমি একটা ট্যাগ ইন্ট্রোডিউস করতে পারি, সেটা একটা কি, এই যে এখানে গেলাম, গিয়ে বিআর ব্রেক ট্যাগ দিয়ে দিলাম। যখন আমি দিলাম, সেভ করে চেক করে দেখি, এই যে দেখেন বলা হয়েছে পরে লেখাটা ব্রেক হয়ে গেল। ঠিক তেমনই ভাবে
আমি যদি এখানে দূর করতে হবে এবং এই যে এটি দূর করতে হবে এই জায়গাগুলোকেও আমি যদি এরকম করে ব্রেক ট্যাগ ব্যবহার করি, যার ফলে কিন্তু আমার এই লাইনগুলো ব্রেক হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেভ করলাম, আউটপুট দেখি কোথায় আমাদের ফাইলটা, এই যে রিফ্রেশ করলাম, চেঞ্জেস হয়ে গেছে। তার মানে আমরা আজকের ক্লাসটাতে এতটুকু বুঝতেছি যে ছোট থেকে ছোট বিষয়গুলো আমাকে মডিফাই করতে হচ্ছে, এবং সেই মডিফিকেশনের ফলে আমরা আমাদের এই কাজটুকু করতে পারছি যে কিভাবে আমরা চাইলে আপগ্রেড করতে পারি, কিভাবে চাইলে আমরা মডিফাই করতে পারি। ওয়েল, আজকের ক্লাস আমাদের এতটুকুই, আমরা আর আগাচ্ছি না, আমাদের আরো টপিক বাকি ছিল। ইনশাল্লাহ আমরা রেকর্ডিং এ কিছু ক্লাস আমরা আরো একটু আলোচনা করব। কোথায় আমাদের ইয়াটা, মডিউলটা কোথায়? ওকে, সিএসএস ইন্ট্রোডিউস হয় নাই, আমাদের জাস্ট খালি হেড, বডি, বেসিক ট্যাগ দুই একটা আলোচনা হয়েছে। অ্যাটেন্ডেন্স সিএসএস সম্পর্কে আমি একটু কমপ্লিট করি। সিএসএস সম্পর্কে আলোচনা ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, এবং ইনশাল্লাহ আমরা কোঅপ করার চেষ্টা করব। হ্যাঁ, আমি HTML-টাকে আরো বিস্তারিত আলোচনা করে আমি এটাকে একটু সুন্দরভাবে একটা র‍্যাপ আপ করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ওকে। এবার আসেন আজকে কি যাদের অ্যাটেন্ডেন্স কোশ্চেন নেওয়া আছে। হবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অ্যাটেন্ডেন্স আছে, আমি একটু আমাকে বলতে দেন। হ্যাঁ, রেকর্ডিং ক্লাস গ্রুপেই পাবেন। যাদের কোশ্চেন আছে হ্যান্ড রেজ করে রাখেন, আমি অ্যাটেন্ডেন্স ফর্ম দিচ্ছি, সবাই অ্যাটেন্ডেন্স ফর্মটা এখন ফিল আপ করে দিবেন। আবার মনে রাখবেন, অ্যাটেন্ডেন্স ফর্মে আপনার নাম্বার যেটা অ্যাডমিশনের জন্য ব্যবহার করেছিলেন, অ্যাডমিশনের সময় কি আপনারা একটা নাম্বার দিয়েছেন না, যে নাম্বারে কল এসেছে, রিসিভ করেছেন, কথাবার্তা বলেছেন, অ্যাডমিশন নিয়েছেন, সেই নাম্বারটাই ফিল আপ করবেন। যদি ডিফারেন্ট নাম্বার এখন আপনার মনে নাই যে, এক মিনিট, ওকে আমি একটু মিউট করে দিই, আপনারা না বুঝেই হুট করে একটা কমেন্ট করছেন। যদি এরকম হয় যে আমি তো ভাই মনে নাই আসলে আমার কোন নাম্বারটা আমি দিয়েছিলাম, আমার দুইটা নাম্বার আমি ব্যবহার করি, তাহলে ফর্মটা আপনি দুইবার ফিল আপ করবেন, দুই বারই দুই দুই নাম্বার দিবেন। আর যাদের এক নাম্বারই মনে আছে, সিওরিটি আছে যে ভাই আমি ওই নাম্বারটা ইউজ করেছি, ওটাই ব্যবহার করবেন। মনে বুঝতে পেরেছি। এখন আমি আপনাদের চ্যাট মেসেজটা অপশন অফ করে দিয়েছি, এখন আমি আপনাদেরকে ফর্মটা দিচ্ছি। হ্যাঁ, আপনারা সেই ফর্মটা ফিল আপ করে দেন এখন। ওকে, এই যে চ্যাট বক্সে আমি একটা ফর্ম দিচ্ছি, সেই ফর্মটা এখন ফিল আপ করে দেন। ওকে, সবাই ফিল আপ করতে থাকেন, ততক্ষণ আমি কিউএনএ সেশন করি। হ্যাঁ, ওকে। প্রথম কোশ্চেন, জয় দত্ত। হ্যাঁ স্যার, আপনি স্যার যেটা দিয়ে করলেন ওই যে HTML হেডিং যেটা দিয়ে প্র্যাকটিস করলেন, সেটা তো স্যার আপনার ওই যে ওয়েবে তো স্যার আসছে, সেটা আমরা স্যার কিভাবে আনবো? ওটার জন্য ওই যে লাইভ সার্ভার আনতে হবে, ডোমেইন হোস্টিং। ও আচ্ছা স্যার, তাহলে তো আমাদেরকে হোস্টিং করতে হবে। কিন্তু স্যার এটা কি স্যার প্যান্থিয়ন আইওতে কিভাবে কি সম্ভব স্যার? পেন্থিয়ন আইওতে নির্ধারিত কিছু টেকনোলজি সম্ভব, ওয়ার্ডপ্রেস এই ক্যাটাগরি, কিন্তু যদি আপনি এখন শুধু HTML ব্যবহার করেন তাহলে সেটা আপনার জন্য ইউজ করতে হবে নেটলিফাই বা গিটহাব। আচ্ছা স্যার, ওয়েবসাইটে যদি স্যার আমি নিতে চাই অ্যাটেন্ডেন্স অ্যাকসেপ্ট ডোমেন করতেছে না। হোস্টিং এর ক্ষেত্রে স্যার ওকে ওকে, সাইড সাহেব আমি কস্টটা খরচটা কিরকম আসবে? হ্যাঁ জয় সাহেব আরেকবার, আচ্ছা আপনারা সবাই রিফ্রেশ করেন বা লিংকটা আরেকবার ক্লিক করেন, ঠিক হয়ে যাবে। স্যার আমি যদি স্যার এখন ডোমেন বা হোস্টিং কিনতে চাই, আমার খরচটা স্যার কিরকম আসবে? যেমন স্যার হোস্টিং এর থেকে যদি স্যার নেই শুনেন আমাদের। শুনেন শুনেন শুনেন, ডোমেইন হোস্টিং এটা একটা অ্যাডভান্স টপিক। এই জি স্যার। ক্লাসে এটা আজকের প্রথম ক্লাসে এটা শুধু শুধু এই কথা আলোচনা করলে বাকিদের সমস্যা হবে। হ্যাঁ স্যার, ডোমেইন ওকে হোস্টিং এর স্যার, ক্লাস আছে, ঠিক আছে, ওকে একটু ওকে ওয়েট স্যার, করেন, 3টা থেকে 4টা ক্লাস ওয়েট করেন, পেয়ে যাবেন। ওকে, ওকে নেক্সট কোশ্চেন, মঈনুদ্দিন চিশতি। মঈনুদ্দিন চিশতি শুনতে পাচ্ছেন? ওকে, আরিফউদ্দিন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ মঈনুদ্দিন চিশতি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি হলো মানে আপনি যেটা বলতেছিলেন যে আমাদের ক্লাসটা 1.5 আওয়ার হবে, এরপরে কিছু প্রি রেকর্ডেড ভিডিও বা ভিডিও অ্যাড করে দাও, আমি এই টপিকটা বুঝি নাই, মানে এটা আসলে কিভাবে হবে? আচ্ছা, 1.5 ঘন্টার রেকর্ড তো আপনারা ইনস্ট্যান্ট এখনই পেয়ে যাবেন। জি। আর আম, আরো আধা ঘন্টা থেকে মানে কমপক্ষে আধা ঘন্টা বা আরো কম বেশি হতে পারে, আরেকটা ভিডিও থাকবে, সেটা রেকর্ডেড হবে, মানে প্রি রেকর্ডেড, মানে আমরা আগে থেকে রেকর্ড করে রেখেছি, ওই রেকর্ডেড ভিডিওটাই আমরা আপনাদেরকে প্রোভাইড করব। বিষয়টা বুঝতে জি। পেরেছেন? তো ওই রেকর্ড ভিডিও আপনি গ্রুপেই পেয়ে যাবেন, আমরা যে গ্রুপটাতে জয়েন্ট আছি সেই গ্রুপেই সব তথ্য দেওয়া হবে যে আজকে ক্লাস 1 এর রেকর্ড ভিডিও এইখানে পেয়ে যাবেন।
তাহলে স্যার দেখা আমার যাবে সবগুলো আপনি পেয়ে গেছেন, তখন আপনি ওই কাছে প্র্যাকটিস করতে পারবেন। এটা কি ফেসবুক গ্রুপে নাকি মেসেঞ্জার গ্রুপে দোনো হবে? জায়গায় দিয়ে দিব আপনাদের সুবিধার্থে। আর মেসেঞ্জার আর গ্রুপে আমি জয়েন করতে পারতেছি না। ফর্মটা ফিল আপ করে দেন। আমি একটা ফর্ম দিয়েছিলাম, মেসেঞ্জার গ্রুপে যারা জয়েন করতে পারতেছেন না, সমস্যা হচ্ছে, তারা ফর্মটা ফিল আপ করেন। আমি ফর্মটা দিচ্ছি। জি, ফর্ম ফিল আপ করেছি। স্যার করেছেন? আর তাহলে হলো যে ওকে। মানে আজকের ক্লাসের ভিডিওগুলো এগুলো তো গুগল ড্রাইভের লিংকের থেকে পাবো, তাই তো? হ্যাঁ, গুগল ড্রাইভের লিংক অলরেডি আপনি শেয়ার করে দিয়েছি, আপনারা ওই লিংকে পেয়ে যাবেন। থ্যাংক ইউ স্যার। ওকে। আসসালামু আলাইকুম স্যার, আরিফউদ্দিন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, আরিফ সাহেব বলেন। স্যার আমাকে তো বলছিল যে 9টা থেকে ক্লাস শুরু হবে, আমি দেখি ক্লাস অলরেডি চলতিছে, নাকি আধা ঘন্টায় ক্লাস হলো এমন স্যার? তো না, এমন তো হওয়ার কথা না। 8টা বাজে, আমাদের শিডিউল 8টা বাজে থেকেই। না শিডিউল ঠিক আছে, আজকে তো ফার্স্ট ক্লাস স্যার, আজকে আমি মনে করছিলাম যে হয়তো মিড টিট করবেন বা এমনি তো কোর্স ও মডিউল আচ্ছা আচ্ছা। সম্পর্কে জানাবেন, এরকম না না, ভাবছিলাম। আমাদের ক্লাস, না সমস্যা নেই, আর আমাদের আজকেই ক্লাস শুরু হয়েছে। ঠিক আছে, মানে কারিকুলাম আজকে থেকেই শুরু হয়েছে, তো ভয় পাওয়ার কিছু নেই, কিছুই হারার নেই। আপনাকে এখন যেটা করতে হবে সেটা হলো 8টা থেকে ক্লাস শুরু হবে, আগামী শনিবার 8টা বাজেই হবে। তো সেক্ষেত্রে ওয়েট করা যাবে না। এটা হলো নাম্বার 1। আর নাম্বার 2 হলো রেকর্ড ভিডিও আছে, কোনো প্রবলেম নেই, রেকর্ড ভিডিও দেখে রিকভার করে নেন। ওকে, আসসালামু আলাইকুম। আমাদের স্যার আগামী ক্লাস। আমার একটু কাজ ছিল স্যার। Sorry. আসসালামু আলাইকুম। 1 মিনিট। আচ্ছা, ওকে। যারা হ্যান্ড রেজ করেছেন তার বাইরে কেউ কথা বলবেন না, স্বাভাবিক। দেখেন সবাই একসাথে কথা বললে কেমন, এটা কি একটা বাজারের অবস্থা হয়ে যায় না? সেজন্য হুমায়ুন সাহেব, আপনি মেবি হুট করে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, বাট ওকে। জয় সাহেব, আপনি যদি আচ্ছা, এখানে এখন যদি সবার অ্যাটেন্ডেন্স হয়ে যায়, কারো যদি আর কোনো কোয়েশ্চেন না থাকে, আপনারা লিভ নিতে পারেন। আপনাদের মধ্যে যারা আছেন অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছেন, কোয়েশ্চেন নাই, লিভ নিতে পারেন। পরে এই যে সেশনটা, কমিউনিকেশন বা এই যে কিউএনএ সেশনটা আপনারা নিজেরা পরে ভিডিও দেখে নিন। ঠিক আছে, আর যাদের কোয়েশ্চেন আছে হ্যান্ড রেজ করেন। হ্যান্ড রেজ ছাড়া আমি কোয়েশ্চেন নেব না। ওকে। হ্যাঁ, শাহাদাত হোসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আচ্ছা, আমার একটা কোশ্চেন, আমরা হচ্ছে এটা শেষ করার পরে কি আমরা পিক্সেল টু পিক্সেল ক্লোন করতে পারবো এরকম? এটা কি আমাদের দ্বারা সম্ভব এই কোর্সটা শেষ করার পরে? ইয়েস, পিক্সেল পারফেক্ট ডিজাইন তো বলছেন, তো হ্যাঁ, ওটা সম্ভব। ধন্যবাদ। হ্যাঁ, মল্লিক তন্ময়। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই বলছি আমাদের এই কোর্সটা কি শুধু রিয়েল এস্টেট ফোকাস? মানে আমাদের কি শুধু একাধিক রিয়েল প্লাগইন? না না, আপনি কোর্সটার কারিকুলামটা আরেকবার দেখেন তাহলে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, দেখছি ভাই এখানে আমি ওটা। টোটাল 7টা কারিকুলাম আছে, 7টা প্রজেক্ট আছে। রিয়েল হ্যাঁ, এস্টেটকে জাস্ট খালি আমি একটু ফাইবার মার্কেট প্লেসে গিয়ে দেখিয়েছি, বাকিগুলোরও তো ক্লায়েন্ট আছে। আচ্ছা আচ্ছা। আর ভাই একাধিক প্লাগইন সম্পর্কে কি আমাদের ধারণা দেওয়া হবে? অবশ্যই মানে ওটা ইউজ কেস? অবশ্যই, যে ক্যাটাগরির জন্য যে প্লাগইন, সেই প্লাগইন সম্পর্কে আইডিয়া দেওয়া হবে। জি এইটুকু। ওকে, মুখলেসুর রহমান। মুখলেসুর রহমান। ওকে। আক্তারুজ্জামান। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি হচ্ছে আজকের ক্লাস সম্বন্ধে একটু প্রশ্ন করতে চাই, যেটা হচ্ছে যে আমরা যে আজকে যে মানে ট্যাগ হেড গুলো শিখলাম, এগুলোর যদি আমাদেরকে যে স্পেসিফিক ধরেন যে নোট শিট কি এরকম প্রোভাইড করা যায় কি, যে কোনটা কোন ট্যাগ ইন্ডিকেট করে, বাট মানে বেটার একটা আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আর কি। আসলে ওইভাবে শিট বানানো নাই আমাদের ল্যাব থেকে। আপনি অনলাইনে অনেকগুলো শিট খুঁজে পেতে পারেন, অনেক ধরনের ব্লকিং আছে, সেগুলো পড়ে নিতে পারেন। বাট ল্যাব থেকে ওরকম কোনো শিট নাই। বাট আমি, আপনারা যদি মনে হয় যে ভাই আমাদের এই ফাইলটা দিলেও চলবে, আমি এই ফাইলটা আপনাদেরকে দিয়ে দিলাম, আপনারা কেস স্টাডিজ করতে পারেন। উম, এটা লিংক, এই ফাইলটা দিলে একটা আমাদের জন্য ওকে, আমি বেটার হয়। রেকর্ড ভিডিওর সাথে দিয়ে দিব। ওকে, থ্যাংক ইউ। ভাই আমার ওকে কাছে HTML CSS এর ফুল ট্যাগ আছে, আপনি চাইলে নিতে পারেন। ওকে, গ্রুপে শেয়ার করে দিন তাহলে, গ্রুপের ওই মেসেঞ্জারে যদি হয় শেয়ার করে দিন। ওকে, ইতমাম সাদিক রহমান। ভাইয়া ওই যে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করতে পারছি না। আচ্ছা, ফর্ম ফিল আপ করেছেন? জি জি। ওকে না, তাহলে আমরা দেখে আমি আপডেট করে দিব ইনশাআল্লাহ নেক্সট ক্লাসের আগে। হ্যাঁ, আলী আকবর ওকে। নওয়াজ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। ওই আমি তো ল্যাপটপ থেকে করতেছি, তো এটা আসলে ওই রেকর্ড ভিডিও যেগুলো আসবে এগুলা কি ল্যাপটপে দেখা যাবে? এখানে তো আমার আইডিটা অ্যাড নাই, ফেসবুক আইডিটা। সমস্যা নেই, দেখা যাবে। আপনি জাস্ট খালি গ্রুপে থেকে যা ডাউনলোড করে নিন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সাগর চন্দ্রপাল। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
হ্যাঁ স্যার বলেন। স্যার, আমাদের যে মডিউল ছিল ওটাতে তো একটা কুইজের কথা বলছিলেন, ওই কুইজটা কি আমাদের আজকেই দিতে হবে নাকি আমি না পরেও আজকে দিতে না, পারবো? আমাদের এই কুইজগুলো এখন আপাতত যেহেতু এই কোর্সটা কারিকুলামটা নতুন কারিকুলাম, আমি শুরুতেই মেনশন করেছি, তো এই কুইজগুলো এখনো মেক করা হয় নাই, ওগুলো হয়তো বাড়ি যায়, এখনো তো আরো 20 দিন আছে, 20 দিনে আপডেট হবে। তবে আপাতত কুইজগুলো দরকার নেই। হ্যাঁ, আপনারা জাস্ট খালি এখন আপাতত ক্লাসে যা যা হচ্ছে সেগুলোকে ফোকাস করেন। জি স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ওয়েলকাম। হ্যাঁ, এমডি নাহিদ। ভাইয়া হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আপনি যে অ্যাটেন্ডেন্স শিটে লিংক দিয়েছেন ওটা কোন জায়গায় দিয়েছেন আমি পাইতেছি না আর কি। এই যে চ্যাট বক্সে, আমাদের গুগল মিটের যে চ্যাট বক্স আছে সেখানেই, এই যে আমি আবার পিন করে দিয়েছি, বা আমি আরেকবার দিচ্ছি, আপনি একটু এই যে এখানে থেকে ফিল আপ করে দিতে পারেন। এই যে, আচ্ছা ভাই, থ্যাংক ইউ, পাইছি। আচ্ছা ভাই, ঠিক আছে, ধন্যবাদ। ওকে, ফিল আপ করে দেন। হ্যাঁ, মাহবুবুল হক। স্যার, আমার একটা রিকোয়েস্ট থাকবে। রিকোয়েস্ট হচ্ছে যে স্যার আমাদের এখানে ক্লাস টাইমটা কম, আমরা প্রত্যেকে যখন আপনার সাথে কনভারসেশন করতেছি তখন সবাই বলতেছি যে স্যার সালাম দিচ্ছি, কেমন আছেন, এই কোশ্চেনটা করা কি ঠিক হবে নাকি, এই টাইপের কথা বলতেছে। আমার মনে হয় স্যার ডিরেক্টলি যদি আমরা কোশ্চেনটা করে ফেলি, এটা আপনি ডিসাইড করবেন যে আসলে এটার আনসার দিবেন কি দিবেন না, তাহলে আমাদের সময়টা একটু কম লাগবে আর কি। কারণ এখানে তো অনেক পার্সন আছে, সবাই যদি এরকম ইন্ডিভিজুয়াল সময় নষ্ট করে তাহলে আমাদের সবারই অনেকটা সময় নষ্ট হয়ে যায়। থ্যাংক ইউ স্যার। ওকে, ধন্যবাদ শেয়ার করার জন্য। তো সবাই বিষয়টা মাথায় রাখবো, হ্যাঁ, কারণ সময় কম। এখন আমাদের টপিকের বাইরে হলে স্যার পার্সোনাল কোয়েশ্চেন কখন নেওয়া যেতে পারে বা ক্লাস শেষে একটু ওয়েট করবেন। এই যে এখন 9টা 40 বাজে, এখন মেইন টপিক শেষ, এখন আমরা নইলে বসে বসে 10-15 মিনিট আমরা এখন একটু নিজেরাও কথাবার্তা বলতে পারবো, ওটা আলাদা বিষয়, বাট ক্লাস টাইমের ভিতরে আমরা কোনো কখনোই আউটসাইড কোয়েশ্চেন গুলো আর না রাখার চেষ্টা করবো। হ্যাঁ, যদি কোয়েশ্চেন থাকে তো বলবো যে স্যার আমার আউটসাইড কোয়েশ্চেন আছে, সবারটা নেওয়া হয়ে যাক, আমি ওয়েট করতেছি, দেন আমারটা নিয়ে আগামী ক্লাসগুলোতে আমরা এইভাবে মেনটেন করবো। হ্যাঁ, সাব্বির হাসান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার, আমরা আজকে যে কোর্সটার আউটলাইন দেখলাম তাতে আমরা স্যার এই কোর্স কমপ্লিট করার পরে আমরা নিজেরা কি নিজেদের মতো একটা ওয়েবসাইট তৈরি করে যেটা লাইভ সার্ভারে চালাইতে পারবো? অবশ্যই, শুধু একটা না, আপনাকে 7টা ফরম্যাট আমি নিজে দেখাবো, এরপরে বাকি ফরম্যাট আমি আপনাদেরকে বানাইতে দেব অ্যাজ এ হোমওয়ার্ক হিসাবে, অ্যাসাইনমেন্ট হিসাবে। তো ইনশাল্লাহ ওইটুকু থেকে নিতে নির্দিষ্ট থাকেন যে হ্যাঁ, একবারে জিরো থেকে সবকিছুই করতে পারবে। জি স্যার। ওকে, হ্যাঁ, শুভ কর্মকার। জি, আমি কি এলিমেন্টর প্রো বা এই টুলস গুলো কি আপনারা প্রোভাইড করে দিবেন কিনা? হ্যাঁ, যেগুলো প্র্যাকটিসের জন্য সেগুলো প্রোভাইড করব, তবে ক্লায়েন্টের জন্য প্রোভাইড করা হবে না। হ্যাঁ, আর আমরা যেগুলো প্রোভাইড করি সেগুলো ক্লায়েন্টের প্রজেক্টে ইউজও করবেন না। আপনারা কি থিম বা পেইড থিম যেমন আস্ট্রা বা এই টাইপের পেইড থিম গুলো কি প্রোভাইড করে দিবেন কিনা, বা হ্যাঁ, প্র্যাকটিসের জন্য যেগুলো এগুলো না ইউজ করা আমরা, যায়? হ্যাঁ ওগুলো আমরা জিপিএল ভার্সন প্রোভাইড করব। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, এমডি নাহিদ, কোয়েশ্চেন করেছিলেন না, আরো আছে নাকি? জি ভাইয়া, আমি ওয়েবসাইট বানিয়েছিলাম, বলতে গেলে বেশ কয়েকবার ট্রাই করছি। আমি অনেকগুলো প্রোডাক্টও অ্যাড করছি, তারপরে প্রোডাক্টগুলো যে হোম পেজে কি করে নিয়ে শো করায়, এরপরে আরো অনেকগুলো কাজ থাকে না, ওইগুলোর মাঝে গাইড হয়ে গেছি গা। তারপরে আপনাদের কোর্সে ভর্তি হয়েছি। তো আমি অনেকগুলো সামনে আগে গেছি, কিন্তু আমার ওই জায়গা গিয়ে পরে অনেক অনেক জায়গা আছে যে মনে হইলো আমার শেখার অনেক কিছু বাকি আছে, তো এসে অ্যাড হইলাম। তো ওই জায়গায় আরো ভালো ভালো কাজ করার জন্য আরো ভালো ভালো মানে প্রিমিয়াম প্লাগইন ইউজ করা লাগে। তো প্র্যাকটিস পারপাসে যেমন আমরা এই প্লাগইন গুলো লাগবে প্র্যাকটিস করার জন্য। তখন কি ভাই আপনাদের ওইখান থেকে কি ওই প্রিমিয়াম প্লাগইন গুলো কি আপনাদেরকে প্রোভাইড করবেন? হ্যাঁ, প্রিমিয়াম প্ল্যানগুলো প্রোভাইড করা হবে। আচ্ছা ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। সেলিম মিয়া বেডি। হ্যাঁ, আনমিউট করে কথা বলতে হবে। জি, শুনতে পাচ্ছি। আচ্ছা ভাইয়া, আমি এটা হচ্ছে মেসেঞ্জার গ্রুপে জয়েন হয়েছি, কিন্তু ওয়ান টাইম পিন চাচ্ছে। ওয়ান টাইম পিন কি জন্য চাচ্ছে? এটা রিস্টোর ইউর আপনার রিস্টোর দেখা যাচ্ছে সিকিউরিটির না। জন্য। আপনি যদি আগে থেকে ওয়ান টাইম পিন ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে ওই পিনটা দিবেন। আদারওয়াইজ আপনি এটা আপনার নিজের প্রোফাইল অ্যাকাউন্ট সিকিউর রাখার জন্যই পিনটা দিতে হয়। বুঝতে পারছি? আচ্ছা আচ্ছা, না ওই যে পুরাতন মেসেঞ্জার গুলো দেখা যাচ্ছে না, বলছে যদি রিস্টোর করতে চান তাহলে পিন দেন। আমি পিন তো আপনি ব্যবহার করি নেই তাহলে। তাহলেই যে এখন নতুন পিন বানাইতে বলতেছে আর কি, যে পিন বানান, এটা আচ্ছা ফেসবুক আচ্ছা থেকেই দিতে বলে, আপনি নিজেই দিয়ে দেন, ওটা গ্রুপ থেকে ইস্যুস হয়। আচ্ছা, গ্রুপের না, এটা আলাদা। ওকে ওকে, এটা ঠিক আলাদা, আছে। হ্যাঁ।
ওকে, হ্যাঁ, মোখলেসুর রহমান কোশ্চেন করেছিলেন না নাকি? হ্যাঁ, মোখলেসুর রহমান শুনতে পাচ্ছেন কি? ওকে, মোহাম্মদ আমিনুল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জি, আমি আসলে একটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনাদের এই ক্লাসের মধ্যে, হ্যাঁ, আমি আগেও অ্যাকচুয়ালি ওয়েব ডিজাইনিং এর উপরে ক্লাস করেছি, কিন্তু আমি আসলে বুঝতে পারি না এখানে অনেক ফাংশন বা আলাদা আলাদা, হয়তো আমার সবগুলা ক্লাস রেগুলার করা হয় নাই। তো যার কারণে আমি আসলে অনেক কিছু মিস করে গেছি, সেটা আমি স্বীকার করে, যার জন্য আমি আবার আপনাদের এখানে আবার অনলাইন কোর্সে আমি ভর্তি হয়েছি। তো আমার আসলে মেইন দুর্বলতাটা যেটা, সেটা হচ্ছে গিয়া আমি চাচ্ছি যে এমন একটা ক্লাসের আয়োজন করা হোক, এটা নেক্সট টাইমে হোক, কোনো সমস্যা নাই, যেটাতে একটা ডোমেইন হোস্টিং বা এটাতে কমপ্লিট করে এরপর প্লাগইন কিভাবে ইনস্টল করা হবে বা থিম কিভাবে ইনস্টল করা হবে, কমপ্লিট মানে একটা ওয়েবসাইট তৈরি করতে হলে A to Z যেভাবে করা হয়, মানে আমি চাচ্ছি যে একটা প্রজেক্ট এইভাবে রান করা হোক। তো এরকম কি কোনো ক্লাস এখানে হবে? হবে। থ্যাংক ইউ স্যার। ওকে, মামুনুর রশিদ। আচ্ছা, আমি এখানে কোনো ডিফাইন করে না করে কিন্তু আমি খুবই শর্ট আনসার করতেছি, হবে হবে না। তো এটা থেকে মন খারাপ করে না যে কি স্যারকে এত সুন্দর করে কোয়েশ্চেন করলাম, স্যার খালি না বলে দিল বা হ বলে দিল। করা হবে, কারণ সময় স্বল্পতার কারণে আমরা এখন একটু শর্ট করতেছি। হ্যাঁ, বিষয়টা হলো যদি হবে বলতেছি তার মানে ওটার খুবই আলাদা, সামনে আরো অনেক ডিসকাশন হবে। আমি জাস্ট খালি আজকে একটু ইয়া করলাম। আর আপনাদের যাদের এই যে কোন টপিক হবে কি হবে না, এটার জন্য আপনারা একটু এই মডিউলটা একটু ভালোভাবে অবজার্ভ করেন। দেখেন এই মডিউলটা কিন্তু 1-2 দিনে বানানো হয়নি। একটু রিসার্চ করেন, দেখবেন যে আসলে আহ এই ওয়ার্ডপ্রেসে মাস্টার হওয়ার জন্য যতটুকু দরকার এই কারিকুলামে আছে। ঠিক আছে, আপনারা একটু রিসার্চ করে দেখেন। হ্যাঁ, মামুনুর রশিদ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। ওয়েবসাইট ব্লগ সাইট থেকে আসলে ইনকাম করা যায় কিনা কোনো প্লাগইন অ্যাড করে আর কি? ব্লগ সাইট থেকে ইনকাম করতে হলে আপনি যদি অ্যাডসেন্স করেন বা অ্যাফিলিয়েট করেন, সেটা ডিফারেন্ট টপিক। এখন আপনি যদি ডিজিটাল মার্কেটিং আর ওয়ার্ডপ্রেস এই দুটোকে কম্বাইন করে যদি আপনি কিছু করতে চান, তখন ইট উইল বি গ্রেট। ঠিক মানে আছে, ব্লগ ব্লগ সাইট তৈরি করার পর ওটাকে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে এটা করা যায় আর কি। হ্যাঁ, অ্যাডসেন্স বা অ্যাফিলিয়েশনের মাধ্যমে কানেক্ট করে তখন এখান থেকে আর্নিং করা যায়। কিন্তু আপনার সরাসরি ই কমার্স সাইটের মতো আপনার কোনো প্লাগইন ইনস্টল করে এখান থেকে কোনো না না, এখন আর্নিংটা আসবে কোত্থেকে আপনাকে সেটা বুঝতে হবে। আর্নিংটা আপনাকে দিবেটাকে, কেন দিবে? কিছু কোয়েশ্চেন আছে না? অবশ্যই কোয়েশ্চেন তো আছে। ধরেন আমাকে একটা কোম্পানি আর্নিং এর জন্য একটা টাকা দেবে, ধরেন হুট করে কেউ আপনাকে বললো ভাই 1000 টাকা রাখেন, কোয়েশ্চেন আসবে না ভাই আমাকে কেন টাকা দিল? এখন বর্তমানে টাকা। হুম, স্যার, বিষয়টা বুঝতে পারছি। আপনার যে এরকম হতে পারে যে আমি একটা ব্লগ সাইট তৈরি করলাম, সেখানে অনেক ধরনের কন্টেন্ট থাকলো, যে কন্টেন্ট গুলো ক্লিক করলে পরে সেক্ষেত্রে এটা আর কি কোনো প্ল্যাগইন অ্যাড করে। প্লাগইন অ্যাড করে কিন্তু আমি আর্নিংটা কিভাবে করবো? অ্যাডসেন্স করে। ধরেন আমার ওয়েবসাইটে 10 জন ভিজিটর আছে, আমি 10 জনের মধ্যে যদি আমি এখন প্রমোশন করি, এই আমার একটা ইয়া আছে, প্রোডাক্ট আছে, কিনেন। তো কিনলে তারপরে গিয়ে আপনি একটা কমিশন পেতে পারেন, ওটাই হলো অ্যাফিলিয়েট। পরবর্তীতে আপনি কিছু অ্যাডভার্টাইজমেন্ট করলেন, অ্যাডভার্টাইজ আসলো অটোমেটিক্যালি গুগল থেকে, অন্য কোনো কোম্পানি থেকে, তখন আপনার কি হবে? আর্নিং শুরু হবে। কিন্তু এগুলোর জন্য একটা সার্টেন অ্যামাউন্ট অফ ভিজিটর আপনার দেখাইতে হবে। তো এগুলো অনেক বড় লেকচার। তো আমি শর্ট করে বলে দিই, অনেক কিছু আছে, শুধু একটা প্লাগইন অনুসারেই আমি আর্নিং শুরু করতে পারবো এতটা ইজি টাস্ক না, মোটামুটি জটিল আছে। তো না স্যার, স্টে জানার টিউন, জন্য, অনেক স্যার কিছুই। হ্যাঁ, জানার জন্য এর আগে একটা আমি একটা ই কমার্স সাইট এবং একটা ব্লগ সাইট তৈরি করছি, তো সেই জন্য আসলে জানার ইচ্ছা আর কি। ঠিক আছে, সমস্যা নেই। কোর্স স্টে করেন, দেখবেন যে অনেক কিছু জানতে পারবেন, আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্টটা। হ্যাঁ, রাজু আহমেদ। থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার। আসসালাম। গত 7 তারিখ ওরিয়েন্টেশন ক্লাসে আমি অ্যাটেন্ড হয়েছিলাম, বাট অ্যাটেন্ডেন্স ফর্মটা একটু ফিল আপ করতে মিস্টেক হয়ে গেছিল, তো যার কারণে আমাকে মেইল করছে অ্যাবসেন্ট। তো এটার নেক্সট কি করণীয় কি? আচ্ছা, ঠিক আছে, আপনি মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে আমাকে জানিয়ে রেখেছেন যে ভাই আসলে এটা মিস্টেকলি হয়ে গেছে। আপনি অ্যাটেন্ড তো করেন নাই ওকে না? স্যার, থ্যাংক ইউ। না না, অ্যাটেন্ড করা হয়নি গত 7 তাহলে তারিখে। অ্যাবসেন্সই তো থাকবে, এটা তো আর কোনো সলিউশন নাই। যদি অ্যাটেন্ড করেছিলেন ভুলবশত, তাহলে ওটা একটা সলিউশন ছিল। এখন ওকে, তো আর কোনো স্কোপ নেই। না এখন আর কোনো, এটা তো আর আপনি কিভাবে ইয়া করবেন, যেটা চলে হয়ে গেছে চলেই গেছে। হ্যাঁ, ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, আবু জাফর। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম।
স্যার আমাদের যে কোর্স মডিউলটা সেটা কি গ্রুপে দেওয়া হবে? হ্যাঁ, আমি গ্রুপে শেয়ার করে দিব আপনাদের সুবিধার্থে, তখন আপনারা ডাউনলোড করে দেখতে পাবেন। রেকর্ড ভিডিওর ঠিক সাথে আমি শেয়ার করে দিব। হ্যাঁ, ওকে, ঠিক আছে, ধন্যবাদ। ওকে। আবুল কালাম আজাদ। হ্যালো হ্যালো। আচ্ছা, না আমি জানতে চাচ্ছি যে আমাদের যে এটা একটু সাপোর্টটার ব্যাপারে, যে আমাদের যদি কোর্স শেষ হয়ে যায় তাহলে মানে অনেক লাইফ টাইম সাপোর্ট বা এরকম একটা টার্মস ইউজ করে, তো এখানে কি আসলে এরকম থাকবে ইয়ে থাকবে কিনা? থাকবে। থাকবে। আর আরেকটা হচ্ছে মানে এক্সাম গুলা জন্য কি কোনো ইয়ে থাকবে কিনা, মানে আমাদের কোনো সাজেশন বা ইয়ে থাকবে কিনা আপনার সাইড থেকে কোনো? দেখেন, আপনি একজন অ্যাক্টিভ স্টুডেন্ট হলে এটার জন্য সাজেশন লাগে না। আর আমরা কোনো সিলেবাস ভিত্তিক আলোচনা করি না, কখনোই না। আর এটা কোনো এডুকেশনাল পড়াশোনাও না। এই জায়গাটায় সবকিছু হুটহাটি হবে। ঠিক না আছে? ও একটা হচ্ছে যে এখানে অনেক আছে ধরেন সিএসসি স্টুডেন্ট, তাদের জন্য আসলে অনেক না, কিছু তারা এটা আগে আসলে থেকে ভুল কথা। শিখে আসছে। এখন আমরা আবার যারা ধরেন জেনারেল টাইপের, এখন তাদের জন্য দেখা যাচ্ছে যে এই জিনিসগুলা অনেক কিছুই নতুন। তো সেক্ষেত্রে আর কি জিনিসগুলা ঠিক আছে, শিখে। আমি টোটালি বিষয়টা বুঝতে পারছি। সিএসসি স্টুডেন্ট মানে আপনি মিন করতে চাচ্ছেন যে ভাই অনেকে অনেক কিছু জানে। তো ঠিক আছে, অনেকে জানে তো এটা তাদের অ্যাডভান্টেজ হিসেবে কাজ করবে। বাট জি ওরা তো এরকম না যে মায়ের পেট থেকেই জেনে আসছে, ওরাও শিখতে হয়েছে। হ্যাঁ, জি ওরা জি 1 মাস আগে থেকে রিসার্চ করছে। তো সেক্ষেত্রে সব জায়গা থেকে আপনাদের কারো না কারো কোথা থেকে স্টার্ট করতে হয়েছে। তো কোনো সমস্যা নাই, তারা আজকে ভালো পারফর্ম করতেছে, আপনি একটু ভালো প্র্যাকটিস করেন, আপনি আরো ভালো পারফর্ম করবেন। তো সেক্ষেত্রে ওরা পারে, আমি কেন পারতেছি না, না আমাকে দিয়ে মনে হয় না, হবে না। এই যে অনেক সময় ডিমোটিভেশনটা কাজ করে, এটা শুধুমাত্র আপনাকে পিছুটান রাখা ছাড়া আর কিছুই না। তো কোনো সমস্যা নাই, আমরা ইনশাল্লাহ একসাথে করতে পারবো। আর ক্লাসগুলো যদি আপনি কন্টিনিউ রেগুলারলি করেন, এটা সবাইকে বলতেছি, রেগুলার কন্টিনিউ ক্লাস করলে, প্র্যাকটিসিং গুলো ঠিকঠাক মতো করলে, আমার মনে হয় না আপনাদের রিভিশন, সিলেবাস দেন, শর্ট সিলেবাস করে দেন, এত কিছুর প্রয়োজন হবে। কারণ আরেকটা আমি বলি, আরেকটা বিষয় ছিল যে মানে কম্পিউটার কনফিগারটা বলেছিলেন যে 4 জিবি র্যাম আর হচ্ছে কোরাই থ্রি, মানে এটার মধ্যেই হলে হবে। আর অপারেটিং সিস্টেমটা কি উইন্ডোজ 7 উইন্ডোজ 10 দুইটাতে কি মিটার করা করে যায়? না আসলে। হ্যাঁ, যে কোনো একটা উইন্ডোজ হলেই চলবে। ঠিক আছে? তবে মানে উইন্ডোজ 7 এ একটু ঝামেলা করে। উইন্ডোজ 7 এ আমাদের ওই কিছু সফটওয়্যার আছে যেগুলো একটু ঝামেলা করে। 10টা হলে বেটার। ঠিক আছে? বাট তাই বলে যে 7 এ কাজ করবেই না এরকম কোনো কিছুই না। ঠিক আছে? যদি কারো 7 থাকে, কোনো সফটওয়্যার ইনস্টলেশনে প্রবলেম হয়, আমাকে মেনশন করবেন, আমি দেখি কোনোভাবে ওটা সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? জি জি জি। ওকে, ঠিক আছে। তো যেটা বলতেছিলাম সেটা হলো যে দেখেন, নাম্বারের পিছনে কখনো দৌড়ানোর দরকার নাই। এত যে স্কোর দিচ্ছি, এই স্কোর 10 মার্ক, 20 মার্ক, এত মার্ক আমি কেন দিচ্ছি? আপনাদের শেখার জন্য। ঠিক আছে? ওই যে একটা কথা আছে না যে নাম্বারের পিছনে দৌড়ানোর কিছুই নেই। এটা হলো একটা আমাদের বলা যায় টেকনিক্যাল স্কিল। এই স্কিলটাকে আপনি যত অবজার্ভ করবেন, আপনার প্রায়োরিটি লেভেলটা বেড়ে যাবে। ঠিক আছে? একজন ব্যক্তিতে আপনি দুইজন সিমিলার ব্যক্তি ধরেন, দুইজন সিমিলার বলতে গেলে আপনার তারও গ্রাজুয়েশন কমপ্লিট, আপনারও গ্রাজুয়েশন কমপ্লিট, কিন্তু আপনি ওয়েবসাইট বানাতে পারেন, ওয়েবসাইট মেনটেনেন্স করতে পারেন। আর এই যদি আপনার জন্য যদি কোনো জব পজিশনে যান ওয়েব ক্যাটাগরিতে, আপনি কি প্রায়োরিটি সে দিবে না? অবশ্যই প্রায়োরিটি দিবে। টেকনিক্যাল স্কিল আসলে মার্কের পিছনে দৌড়ায় লাভ নাই, আপনাকে শিখতে হবে। মার্কটা রাখা হয়েছে যেন মাঝে মাঝে আমাদের হয়তো বা ডিমোটিভেশন কাজ করে, অনেক সময় আমাদের কাজ করতে ইচ্ছা করে না, এটা স্বাভাবিক, এটা আমরা হিউম্যান বিং, তাই না? যদি সবাই এরকম এত অ্যাক্টিভনেস থাকতো, তাহলে সবাই তো আর কোর্স করে, সবার তো কোর্স করা লাগতো না। এখন কোর্স কেন করতে আসতেছে? কারণ আমাদের মধ্যে এই যে বারবার এই বিষয়গুলো সমস্যা দেখা দেয়। একটা ব্যাচ হয়ে আসি, কারণটা হলো ধরেন আমার মতো রোগী তারও অনেকেই আছে। ঠিক আছে? এই যে তখন দেখা যাবে যে হ্যাঁ, আমি আমার রোগী, এই আমার মতো রোগ এই ভাইটারও আছে, তখন দেখবেন যে দুইজনে মিলে একটা সাপোর্ট পেয়ে যাবেন যে ভাই চলেন একসাথে স্টার্ট করি, একসাথে ট্রাই করি, একসাথে এফোর্ট দিই। তো এই বিষয়টা আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে। নাম্বার টাম্বার দিচ্ছি, দ্যাট মিনস এটা আপনাদেরকে কানেক্টেড থাকার জন্য। কেউ নাম্বারের পিছনে দৌড়ায় লাভ নেই। ঠিক আছে? এডুকেশন আপনি যদি ইয়াতেও চিন্তা করেন, কখনোই প্রয়োজন হয়নি। আজকে দেখা যাচ্ছে যে টপ লেভেলের টপ র‍্যাঙ্কার ছিল, সেও হয়তোবা কাজ খাচ্ছে, বেঁচে আছে। আবার যে ব্যাক বেঞ্চার ছিল, নাম্বারই পাইতো না, ফেল করছে, সেও বেঁচে আছে। তাই তো নাম্বারটা মিটার করে না, মিটার করে হলো আপনি স্কিলড হচ্ছেন কিনা। ঠিক আছে? এটা জাস্ট আপনাকে একটা কাউন্টিং মাধ্যম, যে আপনাকে কাউন্টিং হিসেবে দেখতেছে। ওকে? তো অ্যাচিভমেন্টটাই হলো মেটার, যে হ্যাঁ আমি আসলে এই জিনিসগুলো অ্যাচিভ করতে পারছি, আমি এখন ওয়েবসাইট বানাতে পারছি, যে কোনো ধরনের ক্লায়েন্টস এর রিকোয়ারমেন্ট আমি ফিল আপ করতে পারছি। আর এগুলো যখন ফিল আপ হয়ে যাবে, তখন আপনি আস্তে আস্তে মার্কেট প্লেসে আসতে পারবেন।
তো তখন আস্তে আস্তে রাস্তা খুলে যাবে। সেই জন্য প্রথম ক্লাস থেকে আমি বলে দিচ্ছি, আগামী জার্নিটায় আপনারা অনেকেই অনেক ধরনের ধকল খাবেন। হুট করে দেখা যাবে যে আপনি খুবই মানে দেখা যাচ্ছে খুবই কানেক্টেড হয়ে গেছেন অন্যান্য কাজের সাথে। আপনি এখন এখানে সময় দিতে পারতেছেন না। অনেকে সময় দিতে পারতেছে বাট টপিকটা বুঝতেছে না, একবার বুঝে নাই, এখন আর কাজ করতেছে না। তো এই জায়গাগুলো থেকে যে কোনোভাবে হোক ফেরত এসে আপনাকে কাজে লাগতে হবে। জাস্ট একটাই ফর্মুলা খাটাবেন, আমাকে প্র্যাকটিস করতে হবে। এই ফর্মুলাটাই শেষ, আর কিচ্ছু না। ঠিক আছে? সাকসেস হওয়ার ফর্মুলা এটা, প্র্যাকটিস করো। ওকে, ঠিক আছে। আজকের জন্য এতটুকুই। রেকর্ড ভিডিও দিব। রেকর্ড ভিডিওতে আপনাদের অ্যাসাইনমেন্ট কি কি হবে এটা আগামীকালকে পাবেন, আজকে না। হ্যাঁ, আমি আজকের রেকর্ড ফাইল দিয়ে দিচ্ছি, বাট আগামীকালকে আপনাদের আরেকটা রেকর্ড প্রি রেকর্ডেড ফাইল দিব, যেখানে আপনাদের আহ, কি কি হবে না হবে, আর অ্যাসাইনমেন্ট কিভাবে দিবেন, অ্যাসাইনমেন্ট কোথায় সাবমিট করবেন, সব তথ্য সুন্দর করে আমি একটা রেকর্ড ফাইলের ভিতরে দিয়ে দিব, বলে দিব। আপনারা সেই রেকর্ড ফাইলটা একবার দেখে নেবেন, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ঠিক আছে। সো আল্লাহ হাফিজ সবাইকে। আমি রেকর্ড